যে ইউকেতে ভাই সামনে যে রুলস রেগুলেশন যেগুলি আরোপ করবে এই ক্ষেত্রে কি আসলে অনেক বেশি একটা প্রবলেম ফেস করতে পারে বাংলাদেশি স্টুডেন্টরা? প্রিকাস ইন্টারভিউটা ভাই আসলে আপনাদের একটু টাফ হয়, অনেক সময় ফার্স্ট টাইমে পাস করা যায় না। কোয়ালিটির পাশাপাশি আদার কি ফ্যাসিলিটি পাচ্ছে, এই যে একজনের সাথে একজনের একটা রিলেশনশিপ সখ্যতা বা কমিউনিকেশন হচ্ছে, একটা ডাইভার্সিফাইড একটা পরিবেশ বা কালচারালগত ভিন্নতার পরিবেশ, এটা আপনি অনেক দেশেই হয়তো পাবেন না। অন্যান্য কান্ট্রির পড়াশোনার সাথে ইউকের পড়াশোনা কিরকম, বা বাংলাদেশের সাথে যদি আমরা ইউকের পড়াশোনা কম্পেয়ার করতে চাই তাহলে ডিফারেন্সটা কি আসে? যে আমাদের এখানে প্র্যাকটিক্যাল জ্ঞানের অভাব আছে, কিন্তু বিদেশে বা স্পেশালি ইউনাইটেড কিংডমের স্টুডেন্টসরা যেটা পাচ্ছে, এখানে সে তার পড়াশোনার সিস্টেমটা এবং অ্যাপ্রোচগুলা, যে টেকনিকগুলো, টুলস অ্যান্ড টেকনিকগুলো সে পাচ্ছে, এই টেকনিকগুলো অথবা কালচার বা শিখার, হ্যাঁ, আপনি রোডে যান, বাহিরে যান বা ক্লাসরুমের ভিতরে সবকিছুই, এটা একজন মানুষের মন মানসিকতা, মেন্টালিটি, তার আচার ব্যবহার, হ্যাঁ, শিক্ষা এবং ক্যারিয়ার, এভরিথিংকে চেঞ্জ করে দিচ্ছে। এই কোর্সের টিউশন ফিসগুলি কিরকম হয় ভাই? এই ইনভেস্টমেন্টটা যে করলাম, এখান থেকে আমি আরওআইটা কি পাচ্ছি? ট্রিপলয় যেটা সার্ভিস দিচ্ছে, ভেরি গুড এবং ভেরি প্রফেশনাল ওয়েজ। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। সো আমার পাশে আজকে একজন স্পেশাল গেস্ট। আপনারা আসলে সবাই যারা আসলে স্টাডি ইন ইউকে নিয়ে যারা ভিডিও দেখেন বা যাদের একটু আইডিয়া রয়েছে, তারা আজকের গেস্টকে সবাই চিনেন, এবং আমার খুবই এখনকার পর্যন্ত আমাদের পডকাস্টের স্পেশাল গেস্ট নুরুজ্জামান ভাই। নুরুজ্জামান ভাই ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে কর্মরত রয়েছেন। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। এত ব্যস্ততার মধ্যে ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ বসন ভাই, এবং থ্যাংক ইউ ট্রিপলয়কেও, ইউনিভার্সিটি পোর্টসমাউথকে এবং আমাদেরকে ইনভাইট করার জন্য ফর দিস পডকাস্ট। আসলে ভাইয়া অনেক ব্যস্ত থাকে। ভাইয়া এই ইন্ডাস্ট্রিতে এবং ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের সাথে আসলে অনেকটা বছর ধরে ভাইয়া সঙ্গে রয়েছে, এবং বাংলাদেশি স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে পড়াশোনা করতে যাচ্ছে, এবং বিশেষ করে যারা ইউকেতে পড়াশোনা করতে যাচ্ছে, তাদেরকে আসলে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জায়গাটাই কিন্তু ভাইয়ের সাপোর্ট পাওয়া যায়। সো স্টুডেন্টরা যখন আসলে তাদের ক্যাশ লেটার পেয়ে যায় এবং যখন ভিসাও পেয়ে যাওয়ার পর তার ভাইয়েরা কিন্তু সাথে কিন্তু একটা মিট আপ প্রোগ্রামও হয়। তো সেক্ষেত্রেও আসলে যারা ইউনিভার্সিটি পোস্টমার্টে যাচ্ছে তাদের সাথে কিন্তু ভাইয়ের একটা পরিচয় রয়েছে। সো আজকে আসলে আমি ভাইয়ার সাথে অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে ভাইয়াকে একটু পাওয়া যায় কিনা, বাট ভাইয়া আসলে খুবই ব্যস্ত মানুষ, কারণ এতগুলি স্টুডেন্টসদের রেসপন্সিবিলিটিস কিন্তু আলটিমেটলি ভাইয়াকে নিতে হচ্ছে যারা বাংলাদেশ থেকে যাচ্ছে, এবং সেই সংখ্যাটা কিন্তু কম না, সেই সংখ্যাটা কিন্তু অনেক। সো ভাইয়া, কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানিতে এবং আপনাদের মতো যারা আমাদের সাথে কাজ করছেন সবার সাথে, সবার সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এবং ইউনিভার্সিটি পোর্টসমাউথ বাংলাদেশের স্টুডেন্টদেরকে আপনি যেটা বললেন যে আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, যে স্টুডেন্টসের জন্য যেভাবে বা গাইডলাইনগুলো বা সার্ভিসগুলো ফাস্টার প্রসেসিং, এবং সবচেয়ে মধ্য কথা হচ্ছে যে অন টাইমে আমরা যাতে তাদেরকে ইউনিভার্সিটিতে বা ইউকেতে সে পৌঁছতে পারে, ওই গাইডলাইনগুলো বা ওই পদক্ষেপগুলো আমরা সবসময়ই সাজেস্ট করে থাকি। এবং এটা সবচেয়ে খুবই আনন্দের সাথে জানাতে পারছি যে ইউনিভার্সিটি পোর্টসমাউথে যারা পার্টনার বা যারা রিক্রুটমেন্টের সাথে জড়িত বাংলাদেশ থেকে, এবং স্টুডেন্টসরাও টাইমলি রেসপন্স করার কারণে আজ পর্যন্ত আই হ্যাভ বিন ওয়ার্কিং অলমোস্ট 6 ইয়ার্স ইউনিভার্সিটি পোর্টসমাউথের সাথে হয়ে গেল, এবং 6 বছর আমি দেখিনি কোনো স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো না কোনোভাবে সে কোনো একটা মিস করেছে টাইমলি রেসপন্স করার পরেও। আপনি যদি স্টুডেন্টস কখনো টাইমলি রেসপন্স করতে পারে নাই বা তার অ্যারেঞ্জমেন্টে কোনো একটা ডিফিকাল্টি ছিল, সেক্ষেত্রে হয়তো বা আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি পরবর্তী নিকটতম কোনো একটা ইনটেকে ক্যাচ করার জন্য। সো সব মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসলে বাংলাদেশ থেকে তো আসলে দেশের বাইরে অনেক স্টুডেন্টই যাচ্ছে ভাই। সেক্ষেত্রে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, তো এই পাঁচটা কান্ট্রি আসলে ইংলিশ স্পিকিং কান্ট্রি হিসেবে আমরা দেখি, এবং এই পাঁচটা কান্ট্রিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট যায়। নিউজিল্যান্ডে যে খুব বেশি স্টুডেন্ট যেত এরকম না, বাট রিসেন্ট টাইমে নিউজিল্যান্ডে যাওয়া শুরু করেছে। তো সেই জায়গা থেকে ভাই আসলে ইউকের পড়াশোনার সাথে আপনি যদি অন্যান্য কান্ট্রির পড়াশোনা যদি আপনি এটা কম্পেয়ার করতে চান, সেক্ষেত্রে আসলে অন্যান্য কান্ট্রির পড়াশোনার সাথে ইউকের পড়াশোনা কিরকম, বা বাংলাদেশের সাথে যদি আমরা ইউকের পড়াশোনা কম্পেয়ার করতে চাই, তাহলে ডিফারেন্সটা কি আসে ভাই এখানে? অনেক ধন্যবাদ। আমি একটু পিছন থেকে ভিন্ন একটা ভাবে আপনাদেরকে সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম অথবা স্টাডি অ্যাব্রোড তখন চিন্তা করতাম, তখন আমাদের ভিতরে আমরা জানতাম না যে কোন কান্ট্রি কেমন। একেবারে মানে একেবারে শূন্য জ্ঞান, জিরো নলেজ থেকে আমরা যখন একটা কনসালটেন্টের কাছে আমরা আসতাম,
তখন আমাদের ভিতরে অটোমেটিকলি ব্রেইনে কিছু কান্ট্রির নাম ব্র্যান্ডিংয়ের মতো করে কাজ করতো, লাইক ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে। দেয়ার আর নাম্বার অফ কান্ট্রিজ আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুট করছে, ইউরোপিয়ান থেকে শুরু করে এশিয়ান অনেক কান্ট্রিতেই যাচ্ছে। বাট আপনি যদি চিন্তা করে দেখেন এই 4টা কান্ট্রির নাম সবার আগে আসবে। রিজনটা ডেফিনেটলি একটা কিছু আছে। ইয়েস, সবগুলো কান্ট্রি হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্রোভাইডার, কিন্তু আপনি যদি ইউকের কথা চিন্তা করেন, ব্রিটিশ কলোনিয়াল থেকে শুরু করে বা 250 বছর পুরনো তাদের এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওয়েলকাম করার। সমপরিমাণ স্টুডেন্ট ইউকেতে একটা বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ স্টুডেন্ট এনরোল হয়ে থাকে, মেবি ইউরোপের একটা কান্ট্রির হোল ইয়ারেও ওই পরিমাণ স্টুডেন্ট এনরোল হয় না। বাট আমি বলছি না যে ইউরোপিয়ান কান্ট্রি ইজ নট গুড, ডেফিনেটলি গুড, বাট বিকজ অফ ইউকেতে বা এই 3-4টা কান্ট্রি হচ্ছে বেস্ট হওয়ার কারণে এখানে নাম্বার 1 হচ্ছে ওয়েলকামিং দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টসকে এবং তাদের যে উচ্চশিক্ষা প্রদানের যে কোয়ালিটিফুল এডুকেশন এবং ওয়ার্ল্ড ক্লাস অ্যাকসেপ্টেড, অর্থাৎ ইউকে থেকে ডিগ্রি নেওয়ার পরে একজন স্টুডেন্টসের সারা পৃথিবীতেই তার জন্য দরজা ওপেন হয়ে থাকে, ডোর ওপেন ফর এভরিহোয়ার, তার কেরিয়ার বিল্ড আপের জন্য যেই কোনো জায়গাতে সে ভালো আছে। যেমন আমি বলতে পারি আমি যেহেতু লম্বা একটা সময় এখানে ইউকে ইউনিভার্সিটির সাথে কাজ করছি, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা ইউকেতে পড়াশোনা করেছে, ভালো জব অপরচুনিটি দেশের বাইরে ইউএসএতে, কানাডা এবং ইউরোপিয়ান কান্ট্রি বা অস্ট্রেলিয়াতে আছে। সেকেন্ডলি হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে কোয়ালিটির পাশাপাশি আদার কি ফ্যাসিলিটি পাচ্ছে, অলমোস্ট 100-150 দেশের ছেলে মেয়ে বা লোকজন ইউকেতে আসে, কেউ স্টাডি পারপাস, কেউ বিজনেস পারপাস, কেউ অ্যাজ আ ভিজিটর, কেউ হচ্ছে হয়তো তার ফ্যামিলির সাথে এমিগ্রেন্ট হওয়ার জন্য আসছে। সামহাও এতগুলো দেশের ছেলে মেয়ে বা লোকজনের সাথে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের মিক্স আপ, এটা হতে পারে ক্লাসরুমে, হতে পারে ক্লাসের বাহিরে, কর্মক্ষেত্রে, অথবা ট্রান্সপোর্ট বা পরিবহনের ক্ষেত্রে বা বাহিরে যে কোনোভাবেই। এই যে একজনের সাথে একজনের একটা রিলেশনশিপ, সখ্যতা বা কমিউনিকেশন হচ্ছে, একটা ডাইভার্সিফাইড একটা পরিবেশ বা কালচারালগত ভিন্নতার পরিবেশ, এটা আপনি অনেক দেশেই হয়তো পাবেন না। অনেক দেশই পাবেন যে বর্ণ বৈষম্যতার অনেক কিছু হয়, যেটা আজ পর্যন্ত আপনি হয়তো খুবই কম বা যেটা এক্সেপশনাল হয়তো কোনো কিছু ছাড়া ইউকেতে এই ধরনের কোনো এই ধরনের বর্ণ বৈষম্য বা ডিসক্রিমিনেশন বলতে কিছু নাই। ইউকেতে যেটা হয় যে লাইক আমাদের দেশে যেমন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আছে টু মনিটর দি ইউনিভার্সিটিজ টু এনশিওর দি সার্ভিসেস কোয়ালিটি এভরিথিং, ওখানে ইউকেতে হচ্ছে আপনি কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আছে, আপনারা জানেন কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তাদের সবসময় একেবারে রেগুলার বেসিস তাদের এটাকে মনিটরিং করছে, যে ইউনিভার্সিটিগুলো তাদের কোয়ালিটি এনশিওর করছে, স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে ফ্যাসিলিটি দেওয়ার কথা সেই অনুযায়ী হচ্ছে কিনা, সো এটা এনশিওর হচ্ছে। এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়, কারণ আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছি এবং আই এম পেইং হাই চার্জ, হ্যাঁ, তো এখানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছি, সুতরাং আমার এই ক্ষেত্রে আমি এর বিনিময়ে কি ভ্যালু পাচ্ছি, এই হচ্ছে পড়াশোনার পাশাপাশি আপনি এডিশনাল যে ভ্যালুগুলো পাবেন সেটার পাশে। আমাদের দেশে অনেকে বলে থাকে যে আমরা থিওরি বেসড, আমি এটার সাথে সহমত না, তারপরে কিছুটা আমরা পার্শিয়ালি আমি সহমত যে আমাদের এখানে প্র্যাকটিক্যাল জ্ঞানের অভাব আছে, কিন্তু বিদেশে বা স্পেশালি ইউনাইটেড কিংডমের স্টুডেন্টসরা যেটা পাচ্ছে এখানে, সে তার পড়াশোনার সিস্টেমটা এবং অ্যাপ্রোচগুলা, যে টেকনিকগুলো, টুলস অ্যান্ড টেকনিকগুলো সে পাচ্ছে, এই টেকনিকগুলো অথবা কালচার বা শিখার, হ্যাঁ, আপনি রোডে যান, বাহিরে যান বা ক্লাসরুমের ভিতরে সব কিছুই, এটা একজন মানুষের মন মানসিকতা, মেন্টালিটি, তার আচার ব্যবহার, হ্যাঁ, শিক্ষা এবং ক্যারিয়ার এভরিথিংকে চেঞ্জ করে দিচ্ছে। এক্স্যাক্টলি সো এটা হচ্ছে যার কারণে আমরা এতগুলো টাকা দিয়েও আমরা ওখানে বিদেশি উচ্চশিক্ষা নিতে যাচ্ছি, যেটা আমার ক্যারিয়ারের, আমার পুরো লাইফটাকে চেঞ্জ করার জন্য আমি বলবো যে ইউকে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। পাশাপাশি আরও একটা জিনিসকে যদি বলি যে ইউকে হচ্ছে খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে। আমরা অনেক সময় বলতে থাকি ব্রিটিশ জেন্টেলম্যান, এক্স্যাক্টলি ব্রিটিশ জেন্টেলম্যান, ইফ ইউ ওয়ান্টস টু বি এ ব্রিটিশ জেন্টেলম্যান, সো বা শুধু জেন্টেলম্যান বলতে যে আমার পোশাক আছে কেনা, আমার পড়াশোনা, আমার শিক্ষা, আমার ক্যারিয়ার, হ্যাঁ, আচরণ সব কিছুতেই আপনি দেখে নেবেন ইউকে থেকে একজন গ্র্যাজুয়েট যখন বাংলাদেশে আসে আর যাওয়ার আগে তার দুইটার ভিতরে অনেক আচারগত বা অনেক কিছু পরিবর্তন পেয়ে যাবে, অনেক পরিবর্তন আসলে। হ্যাঁ, এই জিনিসটা। আরেকটা হচ্ছে আমি যদি একটু সহজভাবে বলি, লাইক বিজনেসের একটা স্টুডেন্ট ফিলিপ কটলারের মার্কেটিংয়ের ডেফিনিশন বাংলাদেশে তার বইটা পড়লে যা পাবে এক্স্যাক্টলি সেম
ইউকেতে বা অন্য কান্ট্রিগুলোতে পড়লেও সে সেম ডেফিনিশন, কোটেশন ইজ সেম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স ইজ অ্যাপ্রোচ। ফ্যাকাল্টি বা প্রফেসররা কিভাবে সেটাকে আপনাকে শেখাচ্ছে, কোন কানেকশনের মাধ্যমে। সো ইউকেতে এই জিনিসটা হচ্ছে যে, বা আমি যদি বলি ইউনিভার্সিটি পোস্টমতের কথা, সেক্ষেত্রে অল দি ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার বা প্রফেসর হচ্ছে হাইলি কোয়ালিফাইড। মেজরিটি অফ দি ফ্যাকাল্টি মেম্বার আর পিএইচডি হোল্ডার আর পিএইচডি সুপারভাইজার। সো তাদের চিন্তা, দে আর একাডেমিশিয়ান। এবং ইউনিভার্সিটি পোস্টমতে হচ্ছে রিসার্চের দিক থেকে ওয়ার্ল্ডের টপ 2%-এর ভিতরে আমাদের একাডেমিশিয়ানরা আছে। তাহলে একজন একাডেমিশিয়ান বা একজন রিসার্চার, তার চিন্তা চেতনা বা অ্যাপ্রোচ বা ডেলিভারি স্টাইল সব কিছু কিন্তু ভিন্ন রাদার দেন দি আদার বা আমাদের হোম কান্ট্রি চাইতে। সো এই অ্যাপ্রোচ বা এডিশনাল ভ্যালুগুলো আমার মাধ্যমে আমার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি পাচ্ছি বিদেশে বা ইউকেতে পড়ার মাধ্যমে, যেটা আমাকে পরবর্তীতে কেরিয়ারে অথবা আমার যে লাইফস্টাইল চেঞ্জিংয়ে বা আমি হতে পারি যে আমি জব সিকার, অথবা আমি এন্টারপ্রেনার হতে পারি, হ্যাঁ, স্টার্টার হতে পারি, আমি সব কিছুতে আমাকে কাজে লাগাচ্ছি। এক্স্যাক্টলি। ভাই অনেক সুন্দর করে আসলে জিনিসটা বুঝালো যে আসলে ইউকে এডুকেশনটা নট অনলি যে আসলে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেই যে আমি অনেক কিছু শিখতেছি এরকম না। আপনি ইউকেতে যাওয়ার পর থেকেই আপনি ইউনিভার্সিটি, আপনার অ্যাকোমোডেশন, আপনার লোকেশন, আপনার লন্ডন সিটি, তো সব কিছু মিলে আসলে একটা স্টুডেন্টের আসলে এই যে ইনভেস্টমেন্ট করা হয়, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা কথা ছিল যেরকম যে ইনভেস্টমেন্ট অন ইয়োর নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। সো আলটিমেটলি এইটাই হয়তো একটা স্টুডেন্ট যাওয়ার সময় তার 20 লাখ 25 লক্ষ টাকা তার খরচ হচ্ছে, সেই 20-25 লক্ষ টাকা খরচের পিছনে কিন্তু পরিবর্তে কিন্তু সে কিন্তু শুধুমাত্র একটা ডিগ্রি অর্জন করছে, জিনিসটা এরকম না। তার আচার ব্যবহার থেকে শুরু করে তার লাইফস্টাইল, তার ক্যারিয়ার, সব কিছুই কিন্তু তার একটা আমূল পরিবর্তন আসে যখন একটা স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যায়, বিশেষ করে ইউকেতে। এক্স্যাক্টলি ভাইয়া, সো ইউকেতে আসলে আমরা যদি পরবর্তীতে আমরা যদি আসি যে ভাইয়া 2020 থেকে একটা ভালো নাম্বার অফ স্টুডেন্ট, মানে আফটার করোনা যদি আমরা বলি যে আসলে ভালো নাম্বার অফ স্টুডেন্ট দেশে বেড়ে যাচ্ছে। সো এবং এটা কিন্তু ডে বাই ডে এটা বাড়ছে। সো এই বাড়ার ক্ষেত্রে যে ইউকেতে ভাই সামনে যে রুলস রেগুলেশন যেগুলি আরোপ করবে, এই ক্ষেত্রে কি আসলে অনেক বেশি একটা প্রবলেম ফেস করতে পারে বাংলাদেশি স্টুডেন্টরা, যারা আসলে মনে করে যে আসলে টু বি অনেস্ট বা বাংলাদেশে যারা পড়াশোনা করতে চায়, তা পড়াশোনা ডিগ্রি শেষ করার পর একটা পিএসডাব্লিউ কিন্তু তাদের জন্য একটা খুব সুবর্ণ একটা সুযোগ, যে টাকাটা আসলে তারা খরচ করেছে সেটা আসলে একটা কিছুটা হলে যাতে তারা পার্শিয়ালি তুলতে পারে। সো ভাই আপনার কি মনে হচ্ছে যে এই ধরনের ডিসিশন কিরকম ইম্প্যাক্ট করতে পারে? অনেক ধন্যবাদ। এটা আমি যদি চিন্তা করি, আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবেও যদি নিজেকে চিন্তা করি, রিপ্লেস করি মাইসেলফ, এখানে অবশ্যই এটা আমার জন্য, আমি চিন্তা করবো যে আমি যেখানে ইনভেস্ট করতে, ইটস এন ইনভেস্টমেন্ট ডেফিনেটলি। যে চার্জটা আমরা পে করছি, এটা হচ্ছে আমার মতে এটা একটা ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্টটা যে করলাম, এখান থেকে আমি আরওআইটা কি পাচ্ছি, বা আমার কি, অনেকেরই ধারণা থেকে অনেক কিছু, অনেক স্বপ্ন থাকে যে আমি পড়াশোনা করব, ওখানে ভালো একটা অবস্থান তৈরি করব, বা ওখানে আমি ওই সমস্ত কান্ট্রিতে অনেকে সেটেল হতে চাই, বা আদার কান্ট্রিতে সেটেল হতে চাই। এক্ষেত্রে এই ধরনের কী সুযোগ সুবিধা? সো রিসেন্টলি ইউকে গভর্নমেন্ট থেকে একটা, আপনারা সবাই জানেন যে হোয়াইট পেপার, একটা ড্রাফট কপি আমাদের সাথে এসেছে। সো ইটস এ ড্রাফট কপি, এটা কোনো ফাইনালাইজ কোনো কিছু না, বাট ডেফিনেটলি আমরা যেখানে 2 বছরের 24 মাসের পোস্ট স্টাডি ওয়ার্ক অপশন আন্ডার দি গ্র্যাজুয়েট ইমিগ্রেশন রোডের মাধ্যমে আমরা একজন ব্যাচেলর বা মাস্টার্সের স্টুডেন্ট 2 ইয়ার্সের, বা পিএইচডি হলে 3 বছর পেয়ে থাকতো। সো এটা স্টিল আজকে পর্যন্ত, যেমন আমি কথা বলছি এখন পর্যন্ত এটা 2 ইয়ার্সই আছে। গভর্নমেন্ট এটাকে থিঙ্কিং করছে, এটাকে 18 মান্থে, হ্যাঁ, একটু নিয়ে আসার, এবং এর পাশাপাশি কিছু আদার কিছু রুলসকে ইম্পোজ করতে চাচ্ছে, লাইক দি ইনকাম লেভেল অথবা টাইমিং ফর পিআর এর জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য। সো এই জিনিসটা হয়তো বা একটু ইম্প্যাক্ট হতে পারে, বাট যেহেতু এটা এখনো আইন হিসেবে হয়নি, সো আমি বলবো যে টিল নাও উই আর ওকে। এবং অন্যান্য কান্ট্রির চাইতে আমি বলবো যে ইভেন দিস সেপ্টেম্বর 25-এও স্টুডেন্ট সংখ্যা বা আমরা যে পরিমাণ অ্যাপ্লিকেশন প্রসেস করে থাকি, তার চাইতে অলমোস্ট 300-400 প্লাস অ্যাপ্লিকেশন আমাদের ড্রপ হয়েছে, এবং তার চাইতে বেশি সংখ্যা এবার কনভার্সনও যাচ্ছে। সো এই জিনিসটা, বিকজ ইউকের চাহিদা সবসময় একটা ছিল এবং এখনো আছে, এটা থাকবেই, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে মধ্য কথা। প্লাস অবশ্যই গভর্নমেন্ট সব কিছু, বিকজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে যে কোনো এই ধরনের কান্ট্রিগুলোর জন্য হচ্ছে, আমি বলবো যে ব্লাড স্বরূপ। বিকজ ইকোনমিকে স্ট্রেংথ করার জন্য শুধুমাত্র হোম স্টুডেন্ট বা ইউরোপিয়ান স্টুডেন্ট দিয়ে তারা চলতে পারবে না, বিকজ এখানে আরও অনেক কিছু অ্যাসোসিয়েট, ইকোনমিক্স প্লাস আরও অনেক কিছু জড়িত আছে। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ডেফিনেটলি কখনোই তারা ডিনাই করবে না। আপনার যে
আহ, এটা হচ্ছে জাস্ট টু কন্ট্রোল সাম প্লেসের ক্ষেত্রে, হ্যাঁ, হুম, হুম, এখানে এই ধরনের ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে এই ধরনের রুলসগুলো সাধারণত ওরা চিন্তা করে থাকে। বিকজ আমি একজন স্টুডেন্ট হিসেবে যাচ্ছি এখানে, আমার যদি ইফ দ্যার ইজ নো কমপ্লায়েন্স ইস্যু, হুম, হুম, এতে কোনো এক্সট্রা কোনো হেডেকের প্রয়োজন নাই তখন। বাট আমরা অনেক সময় পেয়ে থাকি কিছু স্টুডেন্ট আছে যারা মিসগাইড হয়ে থাকেন। হুম, এই মিসগাইড হওয়ার কারণে আমি তাদেরকে সবাইকে বলবো, প্লিজ আপনারা এত অনেক টাকা খরচ করে অনেক প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, শুধু কারো কথার উপর ভিত্তি করে মিসগাইড হয়ে নিজের জীবনটাকে আপনি ভিন্ন পথে ধাবিত করবেন না। ঠিক আছে, এই জিনিসগুলো, এই ধরনের কমপ্লায়েন্স কিছু ইস্যু যদি না হয় তাহলে প্রত্যেকটা গভর্নমেন্ট, যে বললাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে ইকোনমির জন্য ব্লাড স্বরূপ। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো এটাকে গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট হোক বা আদার কান্ট্রিগুলো থেকে কখনোই চাবে না যে তারা এক্ষেত্রে লুজার হোক। সো আরেকটা হচ্ছে ইউকে যেহেতু অবশ্যই একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে এবং হায়ার এডুকেশন প্রোভাইডার হিসেবে, কোয়ালিটিফুল এডুকেশন প্রোভাইডার হিসেবে অনেক আগে থেকেই তাদের একটা এক্সপিরিয়েন্স আছে। সো তারা অবভিয়াসলি এটা এখানে স্টপ হোক বা এক্ষেত্রে কোনো একটা হিট হোক, নেগেটিভ কোনো একটা ভাইব তৈরি হোক, এটা কখনোই চাবে না। বাট এটাকে তখনই কন্ট্রোলের প্রয়োজন হয় যখন কিছু অ্যাবিউজ হয়। এরকম কমপ্লায়েন্স ইস্যু চলে আসে এটাতে। আনলেস উই এক্সপেক্ট ইট উইল বি গুড এবং এটা ডে বাই ডে আরও ইনক্রিজ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো আপনারা যারা আসলে টেনশন নিচ্ছেন, আসলে টেনশন করার কিছু নেই। তো ভাইয়ার সাথে আসলে পরবর্তীতে যখন আমরা ইউনিভার্সিটির পোস্টমট নিয়ে ডিটেলসে কথা বলবো, তখন আরও বিষয়ে যদি 18 মাসে যদি হয়েও যায়, সেক্ষেত্রে এখান থেকে আসলে আমরা কিভাবে বেনিফিট নিতে পারি, তো সেই ব্যাপারে আরও কথা বলবো। ভাই আসলে আমি যদি ইউকে বা হায়ার এডুকেশনের ব্যাপারে যদি আমি শেষের দিকে যদি আমি আসি, যে ভাই আসলে বাংলাদেশ থেকে স্টুডেন্ট যারা যাচ্ছে, যাওয়ার পিছনে আসলে এবার শুধুমাত্র কি পড়াশোনাই তাদের কি মেইন উদ্দেশ্য, নাকি ভাই আসলে পড়াশোনার পাশাপাশি তার হোম কান্ট্রিটাকে সে লিভ করা, যদি আসলে আমরা ফেসবুকে সময়ে বা সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা অনেক ভিডিও বা অনেক ধরনের মিম বা অনেক ধরনের ছবি দেখতে পারি যে আসলে অনেক তরুণেরই এখন রাইট নাও উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশ ছাড়া। ইনফ্যাক্ট ভাইয়া আমার মনে আছে যে ভাই আসলে আমরা যখন কলেজ শেষ করে যখন আমরা ভার্সিটিতে আমরা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে আমরা পরীক্ষা দিতাম, বা আমাদের পরেও 2-4 বছর 5 বছর পরেও ভাই আসলে এইচএসসি শেষ হওয়ার পরে একটা ভাই আপনার আগ্রহ জায়গা ছিল, আচ্ছা ও কোন ইউনিভার্সিটি চান্স পাইছে রে, ও ঢাকা, আচ্ছা আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি, আমি বুয়েটে চান্স পাইছি, আমি মেডিকেলে চান্স রাইট, পেয়েছি। একটা ভাই একটা অন্যরকম একটা এটা একটা আনন্দ ভাইব ছিল, ছিল। ভাইব ছিল। বাট এখন না ভাই আসলে না, আমার কাছে মনে হয় যে এইচএসসি পরে যে আমি যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছি, এটা খুব একটা বেশি মানে মানুষ চিন্তা করে। মানুষ অনেক সময় চিন্তা করে আসলে না বাংলাদেশে পড়ালেখা করলে কি হবে, বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে কি হবে, বা প্রাইভেট ইউনিভার্সিটি এতগুলো টাকা দিয়ে খরচ করবে, তার থেকে আমার মনে হয় যে আসলে আমার ছেলেরা দেশে সিকিউর না, বা আমার ছেলেটা আসলে ক্যাম্পাসে গিয়ে কোনো প্রবলেম ফেস হবে নাকি, তার থেকে ভালো ও হলো গিয়ে যে দেশের বাইরে চলে যাক। ইনফ্যাক্ট আসলে আমরা যেহেতু ভাই লাস্ট 6 ইয়ার্স ধরে বা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো আমরা হয়তো মানে আমরা যে ধরনের ফাইল নিয়ে কাজ করি এর মধ্যে ভাই 50%-এর বেশি স্টুডেন্ট থাকে ভাই আলটিমেটলি পাবলিক ইউনিভার্সিটি, বড় বড় পাবলিক ইউনিভার্সিটিতে। সো আলটিমেটলি ভাই আসলে এখানে আসলে গ্যাপটা কোন জায়গায়, যে আসলে স্টুডেন্টরা যে পড়াশোনা করতে যাচ্ছে এটাই কি মেন উদ্দেশ্য, নাকি এটার সাথে আরো কিছু জড়িত আছে? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ এর জন্য। এখানে আছে যে আমি যদি একটু সামারি করি যে আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্য কি শুধু শিক্ষার জন্য যাচ্ছি, বা অনেকে বলে থাকে যে আমাদের মেধা ট্রান্সফার হয়ে যাচ্ছে, বা অনেকে যে শুধু তরুণরা দেশ থেকে জন্য হিরিক পড়ে গেছে। হুম, এখানে অনেকগুলো বিষয়কে প্রেক্ষাপটে এটা চলে আসে। So, যার মধ্যে একটা হচ্ছে যে আমাদের আমরা যেই লেভেলের কান্ট্রি, হ্যাঁ, আমরা হচ্ছে মিড লেভেল থেকে উচ্চ লেভেলে আমরা যাব, বা নিম্ন মধ্য থেকে আমরা মধ্যম লেভেলে যাব, এই লেভেলে। সো আমাদের এখানে এই রাজনৈতিক প্রেক্ষাপট, তারপর ইকোনমিক্যাল বা আর্থসামাজিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে আসলে এখানে একটা একটা বিষয়কে কাজ করে। বর্তমানে আমরা যেখানে দেখেছি যে আপনি এটা ট্রু যে আমরা একটা সময় ছিল যে একটা স্টুডেন্ট ইভেন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, সে বোর্ড স্ট্যান্ড করেছে বা রেজাল্ট পেয়েছে, সারা এলাকায় থানার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে, অথবা মিষ্টি বিতরণ ছিল, একটা আনন্দ ঘন পরিবেশ ছিল। এটাকে রিপ্লেস করে ফেলা হচ্ছে GPA 5। ঠিক একই রকমভাবে কিন্তু এখন যেটা হয়েছে তরুণদের মধ্যে আমরা একটা পেয়েছি যে তারা হ্যাঁ অবশ্যই দেশ ত্যাগের জন্য, বা দেশ ত্যাগ বলবো না, বিদেশে যাওয়ার জন্য আহ, আগের চাইতে পার্সেন্টেজটা অনেক বেশি। হ্যাঁ, এটাকে আমি খারাপ বলবো না। এই হিসেবে যে স্টুডেন্টস হিসেবে আমি যাচ্ছি, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নিচ্ছি, এবং টুলস টেকনিক্স বা যা কিছু আমার এডিশনাল ভ্যালু এডেড করলাম, প্র্যাকটিক্যাল নলেজ আমি গ্যাদার করলাম,
দেন আমি এটাকে কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য কান্ট্রিতে কাজ করলাম। এটা একটা অপশন হচ্ছে। আরেকটা অপশন হচ্ছে যে স্টুডেন্টসরা অনেকেরই পরিকল্পনা আমরা অনেক সময় পেয়ে থাকি যে আমরা যখন এক্সপো বা স্পোর্টস সেশন যে হুম, সে ভর্তি হওয়ার নিয়ে ততটাই উদগ্রীব না যতটা না না, উদগ্রীব সে পিআর কতদিনে পাচ্ছে। ট্রু, সো এক্স্যাক্টলি ভাই। এই জিনিসটাতে এটাকে আমি যেটা বলি যে আমরা আগে পড়াশোনাটা করি। লাইক একটা বিল্ডিং করতে হলে আমাদের যেমন প্রয়োজন হচ্ছে যে আগে আমার বেসমেন্টটা স্ট্রং হতে হবে। দেন এটা ওই বেসমেন্টের উপর ডিপেন্ড করবে যে এটা ৮ম তলা পর্যন্ত যাবে নাকি ৫ তলা পর্যন্ত হবে বা ওইখানে সয়েল টেস্টিং এর উপর বেশি। সো ওইটারই ভিত্তিতে আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের তরুণদেরকে বা আমরা যারা বিদেশে যাচ্ছি, আমরা মেধা পাচার বলব না। আমরা হচ্ছে তারা মেধাকে শার্পেন করতে যাচ্ছে। এই জিনিসটা করে সে ইভেন আপনি যদি চিন্তা করেন একজন স্টুডেন্ট বা একজন গ্র্যাজুয়েট সে ইউকেতে হোক বা আদার কোনো ডেস্টিনেশনে পড়াশোনার জন্য গেল এবং সে ওখানে থাকলো বা পরবর্তীতে ওখানে সেট হইলো। স্টিল সে কিন্তু বাংলাদেশে বা হোম কান্ট্রিতে কন্ট্রিবিউশন করছে। হুম, সে সে কিন্তু যখনই যাচ্ছে যখনই সুযোগ হয়েছে বা সে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা দে হ্যাভ সাম রাইট টু ওয়ার্ক পার্ট টাইম বা ফুল টাইম হুম, সামার হুম, ভ্যাকেশন বা হলিডেতে। সো ওই হিসেবে যেই আর্নিংটা হচ্ছে তার বিশ্ববিদ্যালয়ের খরচ বা তার ব্যক্তিগত বা লিভিং কস্টকে বাদ দেওয়ার পর যে সেভিংসটা হচ্ছে ওইটার একটা অংশ কিন্তু বাংলাদেশে রেমিট করছে। এক্স্যাক্টলি। এখানে আমরা রেমিটেন্স আসছে যখন সে ইনভলভ হচ্ছে লাইক স্পন্সর ভিসা বা ইয়াতে ওয়ার্কিং ফুল টাইম স্টাফ হিসেবে তখনও কিন্তু সে রেমিট করছে বাংলাদেশের জন্য। হুম, সো এখানে একটা কন্ট্রিবিউশন আমার দেশের জন্য ইকোনমিকে স্ট্রং করার জন্য। অবশ্যই। শুধু তাই না, দেখেন এমন একটা পরিবার যেখানে একমাত্র ওই স্টুডেন্টটাই হচ্ছে যে নাকি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে বা ইউকেতে বা অন্য কোনো কান্ট্রিতে। সেক্ষেত্রে কিন্তু সে শুধু নিজেই শিক্ষিত বা ওই হয়ে থেমে থাকে না। সে কিন্তু একটা সিড বপনের মতো, একটা বীজ বপনের মতো হয়। হুম, সে তখন তার পরিবারের নেক্সট পারসনটাকে বা তার কাজিন বা আত্মীয়স্বজনের মধ্য থেকে, রিলেটিভদের মধ্য থেকে অনেককেই গাইড করে বা হেল্প করে ইচ্ছা পোষণ বা তাকে দেখে অন্যরা উৎসাহিত হচ্ছে যে হুম, আমিও যাব, হুম, উচ্চশিক্ষা নিব এবং ভাগ্যের পরিবর্তন, আর্থসামাজিক অবস্থার পরিবার তথা সমাজ আস্তে, আস্তে বড় হচ্ছে, তাদের আর্থিক অবস্থা একটু স্ট্রং হচ্ছে। এটাতে কিন্তু কন্ট্রিবিউশন রাখছে। সো এই জিনিসটা এইজন্য আমি বলব যে এটা মেধার পাচার না, শিক্ষার জন্য যাচ্ছে এবং আমি অনেককেই দেখেছি পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে বাংলাদেশে ইভেন আমার ইউনিভার্সিটি পোস্টমোতের অনেক গ্র্যাজুয়েট আছে যারা বাংলাদেশে অনেক ভালো অবস্থানে আছে। হ্যাঁ? সো এটা শুধু বাংলাদেশ শুধু পোস্টমোতো আদার ইউনিভার্সিটি থেকেও যারা বাংলাদেশে আসে আইদার একাডেমিক ফিল্ড বা জব ফিল্ডে অনেক ভালো, ভালো অবস্থান আছে। এবং নিজে থেকে সেলফ বিজনেস করছে, এন্টারপ্রেনিউর হয়েছে, তারা ওখানে কাজ করছে। সো সে তার এই যে নলেজটাকে দেশে ট্রান্সফার করে আনলো এবং এখান থেকে বাকিগুলো সবকিছুই কিন্তু দেশের ভালোর জন্যই বা ইকোনমিকে স্ট্রং। এখন একটা জিনিস কি আরেকটা চলে আসে যে আমাদের দেশের বিশেষ করে আপনারা জানেন সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে রাজনৈতিক অবস্থানের একটা বিষয়ভিত্তি থাকে। তো আমরা যদিও আসলে রাজনৈতিক আই এম নট এক্সপার্ট ইন পলিটিক্স বাট এখানে যেটা হচ্ছে হুম, যে আমরা একটা সামাজিকভাবে অনিরাপদ ভাবতেছি বা হুম, একজন স্টুডেন্ট হিসেবে আমি মনে করতেছি যে ভবিষ্যতে আমার এখানে কোনো অপরচুনিটি নাই। বিকজ আমাদের এখানে সঠিক নেতৃত্ব দেওয়া বা যেই দলগুলোর নেতৃত্ব বা দেশ গঠনে দেশ শাসনের জন্য আসে সেইখানে তাদের ভূমিকাটাই হচ্ছে সবচেয়ে। আমরা আশা করি বর্তমানে বা এখন যারা তত্ত্বাবধায়ক আছে তারা আমাদেরকে এমন একটা সরকারকে উপহার দিবেন যেই সরকার আসলেই দেশপ্রেম বলতে যেটা বোঝায় দেশপ্রেমী না। নিজের নিজের প্রেম না। অর্থাৎ নিজের পকেট বা নিজের ওইটাকে না। আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই। মেন্টালিটি এবং হচ্ছে আমাদের সমস্ত বিকজ আই বিলিভ আমাদের যারা নেতৃত্বস্থানীয় আছে প্রত্যেকেই দেশের বাহিরে গিয়েছেন এবং দেখেছেন ওখানকার রুলস, রেগুলেশন, পরিবেশ, রাস্তাঘাট বা আর্থসামাজিক বা অন্যান্য সমস্ত কিছু। আমরা ইনশাআল্লাহ এর চাইতে ভালো অনেক কিছু করতে পারবো। সো আমাদের সেই আ ইচ্ছা এবং এটা সেইভাবে যদি গভর্নমেন্ট বা যারা আসবে তারা যদি এখানে রোল প্লেটা তাদের এই রোল প্লেটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আমাদের যে অনিরাপত্তা বা সামাজিকভাবে আমরা নিরাপদ না বা এই জিনিসগুলো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমাদের লাইক একটা প্রবাদ আছে যে জাপানি স্টুডেন্ট কখনোই ইভেন আমেরিকা যাইতে তাদের কোনো হুম, ভিসা লাগে না। জাস্ট পাসপোর্ট ইজ এনাফ অন অ্যারাইভাল। এবং ইউএসএ এর কাছে একটা বিলিভ আছে যে জাপানিজরা কখনো ইউএসএ তে থাকবে না। আমরা চাই আমাদের দেশের ঐরকম একটা ভিত্তি স্থাপন হোক যেখানে হুম, আমরা বাহিরে যাব, শিক্ষা নিব, জ্ঞান নিব, টেকনিক শিখব। এটা আমরা আবার দেশের মধ্যে আমরা আমাদের ট্রু। দেশের জন্য ডেভেলপমেন্টে কাজ করব।
তাহলে আসলে প্রকৃত ইয়েটা ইনশাল্লাহ পাওয়া যাবে। এটা এটা কোনো ইয়ে হবে না। বাট আমার দৃষ্টিতে ইন ওয়ান সেন্টেন্স যদি বলি, প্রত্যেকেই হচ্ছে যারাই যেতে চাচ্ছে বা যাচ্ছে অনিরাপদ বোধ করি আমরা যাই করি, আমরা অনিরাপদ না। হ্যাঁ, হয়তো আমরা একটু সিস্টেমের কারণে আমরা একটু পিছিয়ে পড়েছি। আরেকটা হচ্ছে আমরা যারাই যাচ্ছি আমরা দেশ গঠনে বিশেষ করে আর্থিকভাবে আমরা কিন্তু কন্ট্রিবিউট করছি। ট্রু, ট্রু, থ্যাংক ইউ ট্রু। ভাই। থ্যাংক ইউ ভাই। সো ভাই আসলে ভাই অনেক কিছুই বললো আর কি। সো আসলে আমাদের কাছে অনেক ফোন আসে, যেহেতু আমরা কাউন্সিলিং করি, তো আমাদের কাছে অনেক ফোন আসে এবং অনেক রেপুটেড কোম্পানিতে কর্মরত রয়েছে এরকম অনেক ভাইয়ারা আপুরা ফোন দেয় যে ভাই আমার এসএসসি এইচএসসি এবং ব্যাচেলর কমপ্লিট হয়েছে 2010-এ 12-তে। রাইট নাও আসলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে নিউজিল্যান্ড, যেহেতু নিউজিল্যান্ডে ভাইয়া ফ্যামিলি সহ ফ্লাই করা যায় আর কি। সো আসলে দেখি যে তাদের ব্যাকগ্রাউন্ড খুব ভালো, মানে তাদের ব্যাংকিং ক্যারিয়ারে 10 বছরের উপরে তাদের অভিজ্ঞতা রয়েছে, খুব বড় মানে ম্যানেজমেন্ট লেভেলে রয়েছে। এই টাইপের আসলে প্রফেশনে থাকার পরেও আসলে অনেকেই চায় যে আসলে দেশের বাইরে চলে যাবে, হয়তো বা এটার পিছনে অনেকেরই আসলে তাদের নিজেদের থেকে সন্তানের কথা বেশি চিন্তা করে, সো দ্যাটস ওয়াই আসলে যাওয়ার চিন্তা করে। বাট আসলে যাওয়া ভালো আর কি, অবশ্যই ভালো। যেরকম ভাইয়া বলছিল যে এক রেস্টুরেন্ট যখন দেশে বাইরে যায় তার সেভিংস থেকে যেটা সে এখানে রেমিটেন্স হিসেবে কন্ট্রিবিউট পাঠাচ্ছে, করছে। তো আসলে এখানে তো আমাদের আলটিমেট তার রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে। সো অবশ্যই দেশে বাইরে পড়তে যাওয়াটা ভালো। ব্রেন ড্রেন বলে আসলে এটাকে থামানো বা এটাকে অনুৎসাহিত করার আসলে খুব একটা বেশি কারণ নেই। আলটিমেটলি এখানে প্রত্যেকটা পক্ষই লাভবান হয়। হ্যাঁ, কোনো পক্ষই আসলে এখানে লুজার হচ্ছে যে জিনিসটা এরকম না। ভাইয়া, তো সেক্ষেত্রে ভাই আসলে আমরা যদি পরবর্তীতে আমরা আসি যে ভাই আসলে ইউকে তো অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। আমরা জানি যে প্রায় অলমোস্ট প্রায় 130টার মতো বা তার থেকেও বেশি ইউনিভার্সিটি রয়েছে। তো সেক্ষেত্রে ভাই আসলে পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে আপনি লাস্ট 6 ইয়ার্স ধরে আপনি রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশে এবং আপনাদের এফোর্টের কারণে আসলে পোর্টসমাউথের সম্পর্কে বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি জানতে পারছে। সো অনেক ইউনিভার্সিটি তো রয়েছে, বাট পোস্টমার্ট সম্পর্কে আসলে যে পরিমাণ স্টুডেন্টরা জানে অন্যান্য ইউনিভার্সিটি সম্পর্কে ওই পরিমাণ জানাটা হয় না, কারণ সব ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে থাকে না। সো আপনারা ভাইয়া লাস্ট 6 ইয়ার্স ধরে বাংলাদেশের ইউনিভার্সিটি পোস্টমার্টকে প্রমোট করছেন। ভাই পোস্টমার্ট ইউনিভার্সিটিতে যাওয়ার আগে পোস্টমার্ট সিটিটা আসলে ভাই কেমন, যেহেতু ভাই আপনি পোস্টমার্টে খুব গিয়েছেন, পোস্টমার্ট ইউনিভার্সিটি আপনি ভিজিট করেছেন সেভারাল টাইম। খুবই চমৎকার এবং এটা আমি আমি অবশ্যই এই প্রশ্নটা বা অনেক সময় বলে থাকি স্টুডেন্টদেরকে, ইভেন কখনো কোনো স্টুডেন্ট যদি মিট হয় বা এই প্রশ্নটা সবার আগে হওয়া উচিত যে আমি যেখানে যাচ্ছি কোথায় যাচ্ছি, অথবা আমি যেখানে ইনভেস্ট করতে যাচ্ছি কোথায় করছি। সিম্পল ওয়েতে যদি আমরা একটু চিন্তা করি, একটু রাফলি, যে আমরা যদি কোনো একটা ড্রেস কিনতে যাই, হুম, হুম। তাহলে ড্রেসটা আমার পার্টিকুলার কোনো চয়েস বা ব্র্যান্ড থাকলে আমি হয়তো সেখানে যাচ্ছি, দেন একটু দেখে ট্রায়াল করে বা এটা দেখে ইফ নট নন ব্র্যান্ডেড বা আমার চয়েস নাই, তাহলে আমি অনেক নেগোসিয়েবল অনেক কিছু করছি। এখানে গবেষণার অনেক কিছু আছে। হুম। একজন স্টুডেন্ট হিসেবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরা যেই শহরে বা যেই বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছি সেই সম্বন্ধে আমাকে অবশ্যই গবেষণা বা স্টাডি করতে হবে। সো পোর্টসমাউথ সম্বন্ধে আমাকে বলা হয়েছে পোর্টসমাউথ, এটা হচ্ছে এটা লোকাল নাম বা দ্য পিপল হু আর লিভিং ইন পোর্টসমাউথ তাদেরকে পম্পে বলা হয়। পম্পাই। পম্পে। সো এটা ইউকের একেবারে ডাউন সাইডের দিকে, দক্ষিণ পূর্ব দিকে, সাউথের দিকে পড়েছে। এটা হচ্ছে একটা একমাত্র আইল্যান্ড সিটি ইউকের মধ্যে। ইটস নট বিচ্ছিন্ন, মানে ডিসকানেক্টেড না, কানেক্টেড বাট আইল্যান্ড সিটি বলা হয়। পোর্টসমাউথটা সেন্ট্রাল লন্ডন থেকে 70 মাইল দক্ষিণ পূর্ব দিকে। বাই ট্রেনে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট প্রয়োজন হয়। সকাল 6টা থেকে রাত বা অলমোস্ট লেট নাইট পর্যন্ত ট্রেন আসা যাওয়াতেই থাকে সবসময়। বাই ড্রাইভে আরও সময় কম লাগবে। ঠিক আছে? পাশাপাশি পোর্টসমাউথের পাশে আরও অনেকগুলা বিখ্যাত শহর যেমন সাউদাম্পটন আছে, চিচেস্টার আছে বা প্লাইমাউথ, এই ধরনের শহরগুলো ওখানে আছে। পোর্টসমাউথটা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল পোর্ট এরিয়া এবং বিচ এরিয়ার পাশে, ইংলিশ চ্যানেলের একটা ইয়া। সো ইন্টারন্যাশনাল পোর্ট এরিয়া আছে। পোর্টসমাউথ ইন্টারন্যাশনাল পোর্টের সাথে আমাদের চিটাগং পোর্টের কোলাবোরেশন আছে। আচ্ছা। আপনারা জেনে আরেকটু খুশি হবেন যে ইউনিভার্সিটি পোর্টসমাউথ শুধুমাত্র রিক্রুটমেন্ট নিয়ে কাজ করছে না। আমরা বাংলাদেশে বিভিন্ন লোকাল ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের সাথে এবং প্রফেশনাল বডি তাদের সাথে আমাদের কোলাবোরেশন আছে। তার পাশাপাশি আমরা দেশে লাইক পোর্টসমাউথে ওখানে বিজনেস অ্যাসোসিয়েশন আছে, তারা বাংলাদেশে কীভাবে ইনভেস্টমেন্ট, ব্রিটিশ ইনভেস্টমেন্ট নিয়ে আসা যায় বা এই নিয়ে কাজ করছে। তো আমাদের সাথে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন আছে। সো এখানে ইউনিভার্সিটির ডিস্টেন্সটা বললাম যে 70 মাইল দক্ষিণ পূর্ব দিকে। আমাদের সেন্ট্রাল লন্ডনেও ক্যাম্পাস আছে, যেটা আমরা প্রায় 2 বছর হয় আমরা এস্টাবলিশ করেছি, যেটা সেন্ট্রাল লন্ডন থেকে অ্যারাউন্ড 15 to 20 মিনিটসের মতো। পোর্টসমাউথে বিখ্যাত যে এটা হচ্ছে এটা বললাম যে সি ফ্রন্ট এরিয়া।
হুম। এবং একটা একমাত্র আইল্যান্ড সিটি। এখানে ফেমাস হিসেবে লাইক স্পিনাকা টাওয়ার আছে। স্পিনাকা টাওয়ারটা হচ্ছে টাওয়ার, এখান থেকে প্রায় আপনি 38 কিলোমিটার দূরের, ডিপেন্ডস অন আপনার আই পাওয়ারের উপর, আচ্ছা আচ্ছা। আপনি দূরের সমুদ্র শহর সব কিছুকেই এনজয় করতে পারবেন। এখানে গার্ডেনওয়ার্ফ আছে, যেটা হচ্ছে শপিং সেন্টার। দেন এটা পোর্টসমাউথ ফুটবল ক্লাব আছে, মেরি রোজ গার্ডেন আছে। তাছাড়াও পোর্টসমাউথ এরিয়াতে চমৎকার চমৎকার অনেকগুলো প্লেস আছে, যেখানে আপনি জানেন জেমস বন্ডের অনেক ছবি এখানে রেকর্ডেড হয়েছে। আচ্ছা। এবং এটার পাশাপাশি আরেকটা হচ্ছে যে পোর্টসমাউথ ফুটবল ক্লাব, যেটা সেটা আমরা হচ্ছে অফিসিয়াল এডুকেশন পার্টনার হিসেবে কাজ করে থাকি। পোর্টসমাউথে নেট ওয়েস্টের ভিত্তিতে আমরা জানি সমস্ত পৃথিবীতেই এখন লিভিং কস্ট হু হু করে বাড়ছে। হুম হুম। ইভেন আমরা যখন 21-22-তে স্টুডেন্টসরা যেছে, তারা আমাদের হলস অফ রেসিডেন্সেও আছে, প্লাস হচ্ছে গ্যারান্টেড রুম থাকে, প্লেস থাকে। ইটস আপ টু ডিপেন্ডস অন স্টুডেন্টস যে আমি হলসে থাকবো না ডর্মে থাকবো নাকি আমি প্রাইভেটলি থাকবো। সো প্রাইভেট অ্যাকোমোডেশনে তখনকার সময় কস্টিং ছিল অ্যারাউন্ড 400 to 450 পাউন্ডস, যেটা এই মুহূর্তে 300 to 350 পাউন্ডসের মতো হচ্ছে। আচ্ছা আচ্ছা। দ্যাট মিনস পোর্টসমাউথ হচ্ছে ওয়ান অফ দি মোস্ট অ্যাফোর্ডেবল সিটি ইউকের মধ্যে, যেহেতু এটা কান্ট্রি সাইডে পড়েছে। হুম হুম। আপনারা জানেন যে কান্ট্রি সাইডে এখন আরেকটা জিনিস হচ্ছে, আমি এটার সাথে অবশ্যই বলবো যে আপনি যদি একজন স্টুডেন্ট হিসেবে বা ভিজিটর হিসেবে যেতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট পোর্টসমাউথ। অবশ্যই ভালো লাগবে। ইটস এ ফ্রেন্ডলি ওয়াটারফ্রন্ট ভাইব্রেন্ট সিটি। আরেকটা হচ্ছে, আপনি ব্রিটিশ এক্সপিরিয়েন্স, ব্রিটিশ কালচার এভরিথিং পেতে হলে আপনাকে অবশ্যই কান্ট্রি সাইডে যেতে হবে। আপনি সিটি সেন্টারে লাইক ঢাকা শহরে থেকে বাংলাদেশ সম্বন্ধে জানতে পারবেন না। বাংলাদেশের ঐতিহ্য, ট্রেডিশন এগুলোকে জানতে হলে আপনাকে গ্রামে বা আউটসাইডে যেতে হবে। ঠিক একই রকম আপনি ব্রিটিশ কালচার, ব্রিটিশ অন্যান্য বিষয় সম্বন্ধে, ট্রেডিশন সম্বন্ধে জানতে হলে আপনাকে কান্ট্রি সাইডে যাওয়াটাই উত্তম প্ল্যান। আরেকটা হচ্ছে, আমরা অনেক সময় ইউনিভার্সিটি সিলেকশনের সময় যেটা বলে থাকে যে আমাকে কম টিউশন ফি বা লো টিউশন ফি রেটের একটা ইউনিভার্সিটি দেন বা এটা। হুম হুম। আমি সবসময় বলবো ভাই, একটু গবেষণা করেন এক্ষেত্রে। বিষয়টা হচ্ছে যে আপনি কম টিউশন ফি দিচ্ছেন, যেই সিটিতে যাচ্ছেন সেখানে যদি টিউশন ফি চাইতে আপনার লিভিং এক্সপেন্সটা বেশি হয়ে যায়, তাহলে কি হইল? এক্স্যাক্টলি ভাই, আমি সব ভিডিওতে এই কথা বলি ভাই আমি। সেকেন্ডলি হচ্ছে যে আপনি এমন একটা বিশ্ববিদ্যালয়ে গেলেন, যেখান থেকে যেহেতু ইনভেস্টমেন্ট আপনি প্রতিদিন করবেন না, সেটাকে আপনাকে কনসিডার করা উচিত যে আপনি কোথায় যাচ্ছেন, র্যাঙ্কিংটা কেমন, বা তারা কোন কোন কোর্স প্রেফার করছে, কোর্সগুলো কি প্রফেশনাল বা ক্যারিয়ার ওরিয়েন্টেড কিনা, ইজ দ্যার এনি অ্যাক্রেডিটেড বডি ফর এই কোর্সটার জন্য, অথবা এখান থেকে আপনি এডিশনালি কি পাচ্ছেন। হ্যাঁ, সব কিছুকে মিলিয়ে আপনাকে ডিসিশনটা মেক করা উচিত। তো পোর্টসমাউথের আরেকটা জিনিস হচ্ছে যে বললাম যে মোস্ট অ্যাফোর্ডেবল সিটি, আপনি একদম খুবই, আপনার লিভিং কস্টটা খুবই খুবই কম। তার পাশাপাশি হচ্ছে পোর্টসমাউথ এটা একটা বাংলাদেশি অধ্যুষিত একটা এলাকা। অলমোস্ট 20,000 পিপল আছে যারা বাংলাদেশি পার্মানেন্টলি এই শহরে বসবাস করছেন। 20,000? 20,000, ইভেন আমি 20তে স্টুডেন্ট গিয়েছে, সে পোর্টসমাউথ ছেড়ে অন্য সিটিতে যায় না। সে বলছে আমার এখানেই ভালো লাগছে, আমি ওয়েল সেট আপ ওকে। এখানে। সো পোর্টসমাউথ এরিয়াটা খুবই ফ্রেন্ডলি, এবং এটা সমুদ্র পৃষ্ঠের পাশে হয়তো একেবারেই ঠান্ডা বা একেবারেই গরম না, বিকজ আমরা জানি সমুদ্রের পাশের শহরগুলোতে ওয়েদারের একটা ইয়া থাকে। আরেকটা জিনিস হচ্ছে পোর্টসমাউথে লাইক মুসলিম অধ্যুষিত একটা এলাকা। আমরা যেহেতু বাংলাদেশ বা এশিয়ান কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছি, আমাদের মুসলিম ইয়াতের জন্য ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেও নামাজের ব্যবস্থা আছে। ইভেন আমি নিজে নামাজ পারফর্ম করেছি। এখানে মসজিদ আছে, ঠিক আছে, এখানে মেল ফিমেল দুজনের জন্য নামাজের ব্যবস্থা আছে। এবং সারপ্রাইজিংলি একটা একটা মসজিদের খতিব হচ্ছে আমাদের স্টুডেন্ট, অর্থাৎ সে আমাদের এখানে এডুকেশন স্টাডিজ পড়েছেন এবং সে এখন হচ্ছে মসজিদের খতিব হিসেবে আছেন। তো এখানে এই সুযোগটা পাচ্ছে। আমি শহরের সম্বন্ধের পাশাপাশি আরেকটু অ্যাড করতে চাচ্ছি, যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা একটা আর্নিং এর একটা বিষয়কে মাথায় রাখে সবসময়, যে আমি যাব এবং ওখানে পার্ট টাইম অপরচুনিটিগুলো কেমন, বা এটা যেহেতু লন্ডনের বাহিরে, আমাদের সবারই ধারণা যে লন্ডনে শুধু কাজ থাকে আর কোথাও নাই। এটা সম্পূর্ণ রং ইনফরমেশন আমি বলবো। লন্ডনেও ডেফিনেটলি কাজের পরিধিটা বেশি, ঠিক আছে, বাট সব জায়গাতেই একটা পরিচিতির বিষয় থাকে। অথবা আপনি কখন লন্ডন বা ইউনিভার্সিটিগুলোতে যেয়ে পৌঁছতেছেন। আপনি যদি একেবারে আহ, মানে 11th আওয়ারে যে লাস্ট মোমেন্টে যেয়ে পৌঁছান, তাহলে ইট উইল বি ডিফিকাল্ট আপনাকে টাইমলি অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে জব খুঁজে পাওয়াটা। বাট আপনি যদি সাফিসিয়েন্ট টাইম নিয়ে কাজ করেন, এই জন্য যেটা হয়, আপনার অ্যাপ্লিকেশনগুলো যখন করতে হয় ইনটেক ওয়াইজ, আপনি ভেরি বিগিনিংয়ে আপনার কাজগুলো যদি আমরা শেষ করে ফেলতে পারি, এবং আপনি ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা ডিসিশন নিয়ে টাইমলি রিচ করতে পারেন, আপনার জন্য এভরিথিং উইল বি ইজি। বাট আপনি যদি 11th আওয়ারে যান,
আপনার জন্য ডিফিকাল্ট হবে। এখানে আমাদের পর্যাপ্ত কাজের অপরচুনিটি আছে, পার্ট টাইম কাজের, অন ক্যাম্পাস আউটসাইড ক্যাম্পাস দুটোই আছে। অন ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, টেলিফোন সাপোর্ট, অ্যাডমিশন টিম সাপোর্ট, অনেকগুলো ক্ষেত্রে বা ডিপার্টমেন্টের ভিতরে আমাদের ল্যাব বা লাইব্রেরি সাপোর্টিং এখানেও কাজ করছে। আমাদের প্রায় 24/7 হচ্ছে লাইব্রেরি ওপেন থাকছে, এবং আমাদের ল্যাবরেটরিগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে সমস্ত কোর্সের লাইক আইটি বলেন বা হেলথ সায়েন্স রিলেটেড, আন্ডার দি স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডার আমাদের 30টারও বেশি ল্যাব আছে। সো এখানে প্রত্যেকটা সাপোর্টিং এবং স্টুডেন্ট ইউনিয়ন আছে যেখানে তাদেরকে কাজের কাজের পরিধিগুলো হয়ে থাকে, লাইক হতে পারে এটা সালাদ ফ্যাক্টরির জব, কেয়ার লিভারের জব, রেস্টুরেন্টের জব, হ্যাঁ, তারপর হচ্ছে কফি শপ আছে, ডিপার্টমেন্টাল স্টোর আছে বা শপিং সেন্টার। ইটস লুকস লাইক অড জব টাইপের, এটাই স্টুডেন্টের জন্য এবং সবাই এটাই করে থাকে ইতে। সো আমি যদি এক কথায় বলতে চাই অ্যাবাউট ইউনিভার্সিটি পোর্টসমাউথ, ইউ উইল ফিল অ্যাজ ইউর হোম। ওকে, থ্যাংক ইউ, গ্রেট। তো এবং অলরেডি আসলে যারা আমরা তো অনেকদিন ধরে ইউনিভার্সিটি পোস্টমার্টের সাথে আমরা কাজ করছি, সো অনেক স্টুডেন্টই গিয়েছে, বাট কি আরও কাছ থেকে আসলে আমরা ওই ধরনের কোনো নেগেটিভ রিভিউ পাইনি ইউনিভার্সিটি পোস্টমার্ট সম্পর্কে। সবারই একটা ভালো একটা পজিটিভ ফিডব্যাক ছিল। ইনফ্যাক্ট আসলে অনেক স্টুডেন্টই কিন্তু ইউনিভার্সিটি পোস্টমাউথ বা পোস্টমাউথে রয়েছে। কিছু ভাইয়া যেহেতু বললো যে আসলে 1 ঘন্টা 15 মিনিটের মতো ডিস্টেন্স বাই ট্রেনে, এবং সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ট্রেন সার্ভিস রয়েছে। এই কারণে আসলে অনেক স্টুডেন্ট লন্ডন থেকেও তারা ক্লাস করেছে। সো দুটারই কিন্তু আসলে সুযোগ রয়েছে আর কি। সো ভাই আসলে ইউনিভার্সিটি পোস্টমাউথের কথা যদি আমি বলি, ইউনিভার্সিটি পোস্টমাউথে রাইট নাও ভাই আমরা যে ধরনের একটা চেঞ্জেস দেখতে পেরেছি, যে আসলে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আসলে একবার বেসিক সাবজেক্ট ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, কিন্তু আমি বলতে চাই যে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট খারাপ সাবজেক্ট, বাট আসলে বেসিক সাবজেক্ট যেগুলিতে, সো এই ধরনের সাবজেক্ট অ্যাপ্লাই করা আর কিছু টেকনিক্যাল কোর্সের দিকে অ্যাপ্লাই করার মধ্যে আসলে যেই সময়টা চলে আসছে এআইয়ের যুগে, সো ভাই আপনি সাবজেক্ট চয়েসটাকে আসলে ভাই কীভাবে দেখছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। এখানে যেটা হয়ে থাকে যে আমরা অনেক সময় পেয়ে থাকি বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে, আমি আমার কনসালটেন্টের কাছে গেলাম, কনসালটেন্ট বা আমার কাউন্সিলর হচ্ছে আমার কোর্সটা সিলেক্ট করে দেয়, আপনি এটা করেন, এটা করেন, লাইক দিস, বা আপনার মেজর মার্কেটিং, আপনি এই মার্কেটিং করেন, দ্যাটস দ্যাট। নো, আমি বলবো যে কেরিয়ার আমার, পড়াশোনা আমার, টাকা আমার, আমি অর্থ আমার, প্লাস হচ্ছে আমি পরবর্তী কেরিয়ারে কি হতে চাই, এভরিথিংকে কনসিডার করে, এই বেশ কিছু ফ্যাক্টরকে কনসিডার করে হচ্ছে কোর্স সিলেকশনটা করা উচিত। ফার্স্টে সেটার আগে সবার আগে করতে হবে যে ইউনিভার্সিটি সিলেকশনটা, যে আমি কোন টাইপের ইউনিভার্সিটিতে যাব। ঠিক আছে, ভালো মানের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো একটা ডিগ্রি নিলে আপনার জন্য অনেক কিছুই কিন্তু সহজ হয়ে যায় কেরিয়ারের জন্য। ঠিক আছে, পাশাপাশি কোর্স সিলেকশনে যে বললাম যে কোর্সের র্যাঙ্কিংটা কেমন, কোর্সটা কারা অ্যাক্রিডিটেড করেছে, প্লাস হচ্ছে কোর্স থেকে আমি কি শিখব, এবং এই কোর্সটার ভবিষ্যৎ কী, যে আফটার 5 years আই উড লাইক টু বি এ XYZ পজিশন, তাহলে আমার চাহিদাকে, আমার ভিশনকে ফুলফিল করার মতো এই কোর্সটা কি ক্যাপাবল কিনা, বা এই কোর্সটা কি রাইট সিলেক্ট কিনা, এই জিনিসটা। আরেকটা জিনিস বলেছেন যে এখন আমরা কোন যুগে আছি, রাইট, আমরা যে এখন কথা বলছি ইটস রেকর্ডেড, এবং বা এটা একটা টেকনিক্যাল সাপোর্ট বা আমরা নিচ্ছি, এই ধরনের সেম থিং পড়াশোনাটা হতে হবে মার্কেটেবল এবং টেকনিক্যাল নলেজ বেসড। আদারওয়াইজ আপনি আনএমপ্লয়েড প্রোডাক্ট হিসেবে, আনসোল্ড প্রোডাক্ট হিসেবে তৈরি হবেন। নো ম্যাটার আপনি ইউকেতে ডিগ্রি নেন, ডেনমার্ক থেকে নেন, অস্ট্রেলিয়া থেকে নেন, এনি কান্ট্রি থেকে, আপনি নিজেকে যদি ওইরকম কোনো একটা কোর্স এবং ওইভাবে নিজেকে তৈরি করতে না হবে, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা প্রপারলি ইউটিলাইজ বা এটা কাজে লাগলো না। এখন বর্তমানে হচ্ছে টেকনিক্যাল যুগ, আপনার পড়াশোনাটার মধ্যে অবশ্যই টেকনিক্যালের ছোঁয়া থাকতেই হবে সামহাও। হতে পারে এটা সাইবার সিকিউরিটি, হতে পারে লাইক বিজনেস ম্যানেজমেন্টের চাইতে আমরা MBA গ্লোবাল উইথ ডিজিটাল ট্রান্সফরমেশন এটা করতে পারি, ডিজিটাল বিজনেস ম্যানেজমেন্ট এই ধরনের, মার্কেটিং অ্যানালাইটিক্স or digital marketing if it is business related, or you can think about the like the engineering কোর্সগুলোর ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। আমাদের একটা কোর্স আছে ফিল্ম টেলিভিশন অ্যান্ড প্রোডাকশন, ইটস এ বিগ ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, ইভেন আমাদেরও FBCC আছে বা অনেক বড় একটা প্রোডাকশন, মানে এটা একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, বাট হয়তোবা আমরা সেটাকে দেখছি না। আমি 2 দিন আগে আমাদের কোনো একজন রাজনীতিবিদ থেকে একটা ওয়ার্ড পেয়েছি যেটা আমার কাছে আসলে চমৎকার লেগেছে। আমাদের 2টা কোর্স আছে, 3টা কোর্স, একটা হচ্ছে যে স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস পারফরমেন্স এবং স্পোর্টস সাইকোলজি।
এবং ওই ব্যক্তি উনি যে কোনো একটা ভাষণের একটা অংশের মধ্যে আমি টেলিভিশন নিউজে দেখতে পেলাম যে উনি শিক্ষার ক্ষেত্রে স্পোর্টসকে অ্যাড করতে চাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আমরা শিক্ষা নিয়ে আমরা কোচকে হায়ার করে আনতেছি বা ট্রেনারদেরকে হায়ার করে আনতেছি অনেক হিউজ পেমেন্ট দিয়ে, বাট ওয়াই নট উই আর প্রডিউসিং দ্য সেম পারসন ইন আওয়ার কান্ট্রি। আমরা ওই শিক্ষাটাকে যদি এখানে আনতে পারি, আমাদেরও কিন্তু এখানে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, হয়তো ওই একটা পর্যন্তই, উচ্চ শিক্ষার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ওই ডিগ্রিটা নাই। হ্যাঁ, আমরা যদি ওই শিক্ষাটাকে আমাদের শিক্ষা ব্যবস্থায় অ্যাড করতে পারি, এখানে আমার কম্পিটিটর কম। ইয়েস, আরেকটা বিষয় হচ্ছে যে এমন একটা পেশা বা এমন একটা বিষয় নিয়ে পড়বো যেখানে আমার কম্পিটিটর কম থাকবে। আপনি এবার চিন্তা করেন স্পোর্টসম্যান সাইকোলজি, এটা অনেক বড়, বিকজ স্পোর্টসম্যানরা যখন হতো তাদের মানে হাই টেম্পারেচার বা এগুলোকে ম্যানেজ করে চলতে হবে অবশ্যই। তো আমি খেলার মাঠে যদি হাই টেম্পার হয়ে যাই তাহলে কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো ওই জিনিসগুলোকে মেজার করা বা ট্রিটমেন্ট বা তাদের সাপোর্টিং করা। পাশাপাশি হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে এই যে বললাম যে ফিল্ম প্রোডাকশন, টেলিভিশন, তারপর হচ্ছে আপনি গেম প্রোডাকশন, গেম টেকনোলজি। হ্যাঁ, এখন কিন্তু আমাদের দেশে একটা সময় ছিল আমরা অনেকেই দেখেছি পাড়ার অলিগলিতে, হ্যাঁ, গেম সেন্টার আছে, এখন এটা আর নাই আমাদের দেশে। এখন মোবাইলে ছিল, এখন মোবাইল থেকে আস্তে আস্তে আমরা সরে আসি। কিন্তু আপনি যদি চিন্তা করেন বিদেশের বাটিতে গেম ইটস এ বিগ একটা বিষয়, স্টিল দে আর ইউজিং ডিভিডি, সিডি, ডিভিডি এবং ইটস বিগ ইন্ডাস্ট্রি। সো আপনি যদি একজন আইটি এক্সপার্ট বা এই নিয়ে কাজ করতে পারেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে পারেন, ইলাস্ট্রেটর হতে পারেন, বা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, জিআইএস এক্সপার্ট হতে পারেন, ইঞ্জিনিয়ারিং জিওলজি নিয়ে কাজ করতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর আছে আপনি কোয়ান্টিটি সার্ভে। হ্যাঁ, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কোয়ান্টিটি সার্ভের একজন অনেক বড় রোল আছে এখানে। আমাদের দেশে আমরা দেখতে পাই অনেক সময় যে রোডস অ্যান্ড হাইওয়েগুলোতে কাজ করার সময় বা অনেক 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 মাল প্র্যাকটিস হয়েছে বা মিসিয়া হয়েছে। একজন সঠিক ইঞ্জিনিয়ার কিন্তু এটা কাজ করবে না। এই যে আমি বলেছি আমাদের ম্যাক্সিমাম কোর্সগুলো প্রফেশনাল অ্যাক্রিডিটেড বডি দ্বারা হচ্ছে অ্যাক্রিডিটেশন আছে। সো আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার পড়তে, এখানে রোডস অ্যান্ড হাইওয়েজ, ইনস্টিটিউট অফ রোডস অ্যান্ড হাইওয়েজ দ্বারা এটা আছে। তারপর হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে ল রিলেটেড, লয়ের গোড়াপত্তনই হয়েছে ইউকে। সো আপনি ল নিয়ে পড়াশোনা করতে পারছেন। আমাদের একটা কোর্স আছে কর্পোরেট গভর্নেন্সের ল, যেটা হচ্ছে সিজিএস দ্বারা অ্যাক্রিডিটেশন, হ্যাঁ, ইউকে আইল্যান্ডের দ্বারা। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে লজিস্টিক্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটা সিআইপিএস দ্বারা আসবে, দেন আপনি স্ট্র্যাটেজিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, আপনি সেটা চিন্তা করেন। হ্যাঁ, একজন ভেন্ডর সিলেকশন, সাপ্লাই সিলেকশন, একেবারে জিরো থেকে পুরো সাইকেল, লাইক আমাদের লাইফটা যদি জন্ম থেকে, হ্যাঁ, একেবারে মৃত্যু পর্যন্ত পুরোটাই একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি আমি পড়াশোনা করি বা ইনভেন্টরি ম্যানেজার হতে চাই, অনেক জব অপরচুনিটি সারা ওয়ার্ল্ডে আমার জন্য জব। আপনি ইউকেতে যদি চিন্তা করি আমরা টেসকো, টেসলা বা এই ধরনের ডিপার্টমেন্ট স্টোরগুলো, বিগ বিগ ডিপার্টমেন্ট স্টোরগুলো আছে এখানে আমাদের দেশেও কিন্তু এটা আছে। আমরা চিন্তা করি আগোরা, মিনা বাজার, স্বপ্ন বা লাইক দিস, এই ধরনের অনেক আছে। সো এই জন্য আমার কেরিয়ারটাকে হতে পারে টেলিকমিউনিকেশন সেক্টর নিয়ে কাজ করে, এনার্জি পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করে, বিকজ এনার্জি নিয়ে প্রত্যেকটা দেশে কিছু ক্রাইসিস আছে। আমরা যদি ন্যাচারাল লাইক উইন্ড হোক বা সূর্যের আলোকে, পানিকে বিভিন্ন মাধ্যমে যদি আরও কিছু পাওয়ার জেনারেট করতে পারি আরও রিডিউস প্রাইসে, এটা কিন্তু অনেক চমৎকার একটা বিষয়। আমি রিসেন্টলি একটা এক্সাম্পল দেখলাম যে ইব্রাহিম টাওরো, সে তার দেশের ভিতরে জিরো কোনো বিদ্যুৎ বিল নাই, টাইটেলটা ছিল বিদ্যুৎ বিল ছাড়া বিদ্যুৎ ব্যবহার। আমরাও কিন্তু এটা করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমরা তাদেরকে অনেক ফেসিলিটি, আমরা তাদেরকে সুযোগটা দিতে পারলে। সো যার কারণে কোর্স সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা যারা যাবেন বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যাবেন, আমি আপনাদের জন্য সাজেস্ট থাকবো আমার পক্ষ থেকে, ছোট্ট আমার এক্সপিরিয়েন্স থেকে, প্লিজ যেই বিশ্ববিদ্যালয়ে পড়বেন সিলেকশনের পরে আপনি কোর্সের লিঙ্কটাতে যান, গো থ্রু দি কোর্স লিঙ্ক, হ্যাভ এ লুক দিস হোয়াট আর দ্য এলিমেন্টস বা ইনগ্রিডিয়েন্টস ওখানে আছে, আপনার কোর্স থেকে আপনি কি শিখতে পারবেন, মডিউলগুলো কি, আপনি ওখানে এডিশনাল কি সিস্টেম পাচ্ছেন, আপনার ক্যারিয়ার অপরচুনিটি কোথায় বিল্ড আপ হবে, সব কিছু দেখেন। কোর্সটা অ্যাক্রিডিটেড কারা, ওখানে কোনো ছোট স্মল ভিডিও থাকলে সেটা দেখেন। ওখানে লাইক কোর্স মধ্যে আপনি যদি কোর্স লিঙ্কে যান আপনি লাইভ চ্যাট করতে পারবেন এক্সিস্টিং স্টুডেন্টের সাথে। সো ওই জিনিসগুলো করেন যাতে করে আপনাকে আনএমপ্লয়েড বা আনসোল্ড গ্র্যাজুয়েট না হতে হয়। ঠিক আছে, ইউকে থেকে বা এই ধরনের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পড়াশোনা করে যদি ভালো হ্যান্ডসাম একটা কেরিয়ার করতে না পারেন বা না পারি, এটা অবশ্যই আমার ব্যর্থতা। আমি এখানে ছোট্ট একটা জিনিস বলবো অ্যাবাউট ইউনিভার্সিটি পোর্টসমাউথের সাথে, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাওয়ার পরে আমরা খুবই উদ্গ্রীব হয়ে যাই পড়াশোনা এবং হচ্ছে পার্ট টাইম কাজ নিয়ে।
আমি এমন খুবই কম পেয়েছি স্টুডেন্টকে যারা নাকি হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম না, তারা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করছে ওগুলোকে নিয়ে তারা চিন্তা করছে। এটা আমাদের করা উচিত। বিকজ আপনি প্রত্যেকটা ক্লাসের জন্য লক্ষ টাকা খরচ করছেন এই ফ্যাসিলিটিগুলোর জন্যই। কিন্তু এই ফ্যাসিলিটি না নিয়ে আপনি যদি শুধু পার্ট টাইম জব নিয়ে খুব উদ্গ্রীব হয়ে যায়, হ্যাঁ আপনি পার্ট টাইম জব করেন, গভর্নমেন্ট যেহেতু সুযোগ দিচ্ছে টু গ্যাদার সাম এক্সপিরিয়েন্স ফ্রম ইউকে বেসড অর্গানাইজেশন, দ্যাটস ওকে। কিন্তু আপনি যেমন আমাদের দেখেন, আমি বলেছি ওভার 30 ল্যাবরেটরি আছে বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারে, আপনি ল্যাবের সাথে কাজ করেন, 24/7 লাইব্রেরি আছে, আপনি লাইব্রেরির সাথে এঙ্গেজ হন। আমাদের এখানে প্রায় 8টা দেশের ভাষা ফ্রি অফ কস্টে শেখানো হয়। আচ্ছা। আপনি এর মধ্যে জার্মান আছে, ফ্রেঞ্চ আছে, জাপানিজ, হ্যাঁ এই ধরনের 8টা দেশের। আপনি জাপানিজ হোক অথবা ফ্রেঞ্চ হোক, জার্মান হোক, এই ভাষাগুলো যদি আপনার বাংলা এবং ইংরেজির পাশাপাশি থাকে আপনার ভিতরে, সারাটা পৃথিবী আপনার হাতের মুঠোয়। এক্স্যাক্টলি। আপনি যে কোনো ভালো ভালো কান্ট্রিতে আপনার জন্য জব পাওয়া বা ডিলিং করা বা যে কোনো কিছুর জন্য আপনাকে আর কেউ হারাতে পারবে না। এখন কথা হচ্ছে আমাদের ফ্যাসিলিটি আছে, আমরা তো সেদিকে যাচ্ছি না। এবার আরেকটু যদি বলি যে এখানে আমরা, এজন্য আমি বলবো অবশ্যই আপনারা এই সুযোগটা নেবেন। এটা তো আমাদের একটা ইউনিভার্সিটি, অন্য ইউকেতে প্রায় 288 প্লাস ইউনিভার্সিটি আছে। আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের এরকম ফ্যাসিলিটি আছে। ফ্যাসিলিটিগুলোকে অ্যাডপ্ট করার চেষ্টা করেন, যেটা করলে আপনি পরিপূর্ণতা হওয়ার একটা সুযোগ, আপনার অনেক অনেক ভ্যালু অ্যাড হবে। আপনি শিক্ষাটা না শুধু শিখলেন, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিলেন, তাহলেই হলো না। আপনার ভিতরে আরও কিছু এডিশনাল কিছু আসলে সেটা আপনাকে অবশ্যই ক্যারিয়ারে আর কাজে লাগবে। এক্স্যাক্টলি। সো কোর্স সিলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে ভাইয়া, কিন্তু অনেক সুন্দর করে আসলে জিনিসটাকে কিন্তু বুঝালো যে আসলে একটা কোর্স সিলেকশন করা একটা স্টুডেন্টের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। সো ভাই আসলে কোর্স নিয়ে তো আমরা অনেক কিছু জানলাম ভাই, এই কোর্সের টিউশন ফিসগুলি কিরকম হয় ভাই আসলে? ওকে, এটা খুবই কমপ্লেক্স একটা কোয়েশ্চেন, আবার খুবই সহজ। ডেফিনেটলি যেহেতু আমরা এখানে দেশি বিশ্ববিদ্যালয়ে যেতে চাচ্ছি, এখানে দুইটা জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে আমার একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে আমার, এবং আর্থিক যোগ্যতা থাকতে হবে। বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে দুইটা জিনিস। ইউকের যে বিশ্ববিদ্যালয়গুলো, তারা কখনো ফুল বোর্ড স্কলারশিপ খুব একটা বিশ্ববিদ্যালয় থেকে হয় না, এটা পার্শিয়াল ডিসকাউন্ট বা স্কলারশিপ থাকে, এটা হয়ে থাকে। কিছু কিছু স্কলারশিপ যেমন হচ্ছে স্টিম ক্যাটাগরির বা হচ্ছে গ্রেট স্কলারশিপ বা উইমেনদের জন্য এই ধরনের কিছু স্কলারশিপ, এটা এক্সেপশনাল। সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোই তাদেরই একটা স্কলারশিপ প্যাটার্ন থাকে। কিছু থাকে হচ্ছে অটোমেটেড বা বাই ডিফল্ট, কিছু থাকে মেরিট বেসড, কিছু থাকে ফ্যাকাল্টি ওয়াইজ, আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় আর্লি বার্ড পেমেন্ট বা ফুল টিউশন ফি পেমেন্ট এরকম থাকে। সো আমাদের এখানে যেটা হয়, টিউশন ফিগুলো ডিপেন্ড করে ইউনিভার্সিটি পোস্ট মতো আমাদের প্রায় 450 মতো কোর্স অফার হয়ে থাকে ডিফারেন্ট লেভেলে, ব্যাচেলর, মাস্টার্স, এমফিল, পিএইচডি ডিফারেন্ট। যেহেতু আমরা বলছি ইউনিভার্সিটি পোস্ট মতো এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং আমরা গোল্ড স্ট্যান্ডার্ড রেটেড একটা ইউনিভার্সিটি অ্যাজ পার দি টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্কের ভিত্তিতে, এবং আমরা রিসার্চ ফ্রেমওয়ার্কের ভিত্তিতে আমরা গোল্ড রেটেড, এবং রিসার্চের দিক থেকেও আমরা টপ 3 অ্যাজ এ রিসার্চ পাওয়ার। আমরা গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ওয়াইজ টপ 35 হিসেবে আছি, এবং এমপ্লয়েবিলিটি রেশিও হচ্ছে 94% অলমোস্ট। এবং ইউকের মধ্যে ইউএস র্যাঙ্কিংয়ের দিক থেকে অ্যাজ আ ইয়াং ইউনিভার্সিটি আমরা টপ 5 স্টার রেটেড ইউনিভার্সিটি হিসেবে আছি। হোল ওয়ার্ল্ডের ভিতরে আমরা অ্যাজ আ ইয়াং ইউনিভার্সিটি 150টার মধ্যে আমরা একটা আছি। সো আমাদের এখানে আপনি যখন চিন্তা করেন আমাদের যে কোর্সের ফিগুলো, এটা ডিপেন্ডস করে, আপনারা জানেন যে ল্যাব বেসড বা ইঞ্জিনিয়ারিং বেসড কোর্সগুলোর ফি স্ট্রাকচারটা একটু বেশি থাকে। যেগুলো হিউম্যানিটি সোশ্যাল সায়েন্সের আন্ডারে বা বিজনেস, ল, জেনারেল, আদার সাইডের কোর্সগুলো, এগুলোতে রিজনেবল ফিসটা থাকে। তো আপনাকে কোর্সের ফিগুলো অ্যাভারেজ যদি বলি ইউকে থেকে, আপনি এটা ফুললি ডিপেন্ড করবে হচ্ছে কোন লেভেল বা র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি তার উপরে। হ্যাঁ, সেটা তো রাফলি এটা 14 থেকে 16,000-এর মধ্যে হয়ে থাকে। সো আমাদের টিউশন ফিটাও সেম থিং, 13,700 থেকে 16,700 এই রেঞ্জের, আফটার ডিসকাউন্ট বা স্কলারশিপকে মাইনাস করার পরে। সো লাইক আপনার আমাদের এখানে টপ আপ অপরচুনিটি আছে। টপ আপে একটা স্টুডেন্টের টিউশন ফি হচ্ছে 16,200 মাইনাস আমরা 2,500 পাউন্ড স্কলারশিপ দিয়ে থাকি, দেন এটা চলে আসতেছে 13,000 সামথিং। সো এরকম আমাদের অল বিজনেস রিলেটেড বা ম্যাক্সিমাম হিউম্যানিটি সোশ্যাল সায়েন্স এটা 15,000 নিয়ার অ্যাবাউট। ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে 16,000 সামথিংয়ের মতো কোর্স ফিটা আসবে। সো এটা ডিপেন্ড করবে আমি কোন কোর্সে যাচ্ছি বা সেটার উপরে। আরেকটা জিনিস হচ্ছে কোর্সের ডিউরেশন যদি আমরা চিন্তা করি, সেপ্টেম্বর সেশন অলওয়েজ 1 ইয়ার থাকে, বাট আপনি যদি জানুয়ারি সেশনে কোর্সে যান, ম্যাক্সিমাম কোর্সগুলো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো এটা 16 বা 18 মাস করে প্লেসমেন্ট সহকারে অপশন একটা হয়ে থাকে, এটাতে একটা থাকে। আর আমাদের লন্ডন ক্যাম্পাসের ফি স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, ব্যাচেলর সেম বাট মাস্টার্স প্রোগ্রামে হচ্ছে একটু বেশি, বিকজ ওখানে অ্যাডমিন কস্ট বা আদার
অ্যাসোসিয়েট কোর্সগুলো একটু বেশি থাকে। প্লাস আপনি যেই ইনটেকে যান, আমাদের ওখানে 3টা ইনটেক, জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর। যেই ইনটেকে যান এখানে আমরা কোর্সগুলো 15 বা 16 মাস করে হয়ে থাকে। সো ফি স্ট্রাকচারটা আপনাকে, আপনি যদি বলি যে ইউকেতে আপনি যদি পড়াশোনা বা ইউনিভার্সিটি পোস্টমতে আপনি স্টার্ট করতে যান, ইনিশিয়ালি আপনার প্ল্যানিংটা লাগতে হবে লাইক 14 থেকে 15 লাখ, ইনক্লুডিং অল ইউর 50% অফ টিউশন ফিজ, দেন আপনার ইমিগ্রেশন, হেলথ চার্জ, এম্বাসি বা ভিএফএস এর চার্জ, এবং হচ্ছে আপনার যে মেডিকেল টেস্ট, এই 4টা চার্জ। আমাদের কোনো অ্যাপ্লিকেশন চার্জ নাই, এবং আমাদের পার্টনার যারা আছে তারাও কোনো এখানে কোনো প্রসেসিং চার্জ কোথাও কেউ চার্জ করে না। সো এই 4টা চার্জই আপনার জন্য ইটস ক্লিয়ার, হ্যাঁ, ট্রান্সপারেন্ট। যে একটা সময় ছিল যে আমরা ফাইন্যান্সিয়াল অ্যামাউন্টগুলো আছে কারো হাতে দিব, তারা অন বিহাফ পে করবে না। আপনাকে আপনার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট ফাইল খুলতে হয়, স্টুডেন্ট ফাইলের মাধ্যমে লিগ্যাল ওয়েতে এটা ট্রান্সফার হয়ে থাকে। সো 4টা জিনিস থাকে। সো অ্যাভারেজে এটা ডিপেন্ডস অন এক্সচেঞ্জ রেট। রাইট নাও যদিও এটা একটু বেশি এক্সচেঞ্জ রেট, বাট হচ্ছে রাফলি 14 থেকে 15 লাখ হচ্ছে 50% পেমেন্ট সহ এটা হয়ে থাকে। দেন আপনি ফ্লাই করলেন, ফ্লাই করার পরে হচ্ছে আপনি যখন ইন দ্য ইউকে, তখন আপনাকে রেস্ট 50% পে করতে হয়। এক্ষেত্রে ইউনিভার্সিটির যে সুযোগ সুবিধা, ইউপির ক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল পেমেন্ট অপশনও আছে, অথবা আপনি অ্যাট এ টাইমও পে করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে 3টা বা 6টা ইনস্টলমেন্টও নিতে পারেন পার ইয়ারে বা ইয়ারে বেসিস, অথবা আপনি চাইলে অ্যাট এ টাইমও পে করতে পারবেন। সো আপনি আমি যদি বলি এক কথায় যে ফি স্ট্রাকচার এটা রিজনেবল স্টিল, বিকজ অনেক বিশ্ববিদ্যালয় আছে ইউকে বা এরকম যে 20,000 প্লাসও আছে, বাট নিয়ার অ্যাবাউট 30,000ও আছে। সো ওটার তুলনায় অ্যাভারেজে 13 to 16,000 এর মতো ফি স্ট্রাকচারটা পড়বে আমাদের। এক্স্যাক্টলি। আসলে ভাইয়া আসলে অনেক দিন ধরে আসলে ইন্ডাস্ট্রিতে থাকার কারণে ভাইয়ার আসলে একটা অ্যান্সারের মধ্যে ভাইয়া কিন্তু আমার প্রায় 5-6টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছে। তো সেটা আমার জন্য অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। ভাইয়া যে ইউনিভার্সিটি পোস্ট মতো যে টিউশন ফিজ নিয়ে কথা বললো, সো সেক্ষেত্রে আসলে আপনি যদি দেখেন যে ইউকে যদি অন্যান্য ইউনিভার্সিটির সাথে যদি কম্পেয়ার করেন, ভাইয়াদের ইউনিভার্সিটি পোস্ট মতো যে র্যাঙ্কিং, যেই ফ্যাসিলিটিস, স্টুডেন্টের যেই একটা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় ইউনিভার্সিটির দিকে যেই ধরনের ফ্যাসিলিটিস এক্সপেক্ট করে যে ইউকে ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস, সো সেইটা যদি সাথে যদি আপনি টিউশন ফিজ কম্পেয়ার করেন, আলটিমেটলি কিন্তু টিউশন ফিজ যে খুব বেশি আহামরি টিউশন ফিজ এরকম না। টপ আপের টিউশন ফিজ কিন্তু 13,500 পাউন্ড থেকে শুরু করে মাস্টার্স লেভেলে ম্যাক্সিমাম কোর্সের টিউশন ফিজ আফটার স্কলারশিপ 15,400 পাউন্ডের মতোই পড়ছে। সো কিছু কিছু আপনার ইঞ্জিনিয়ারিং কোর্সে 16,000 16,500 পাউন্ডের মতো পড়ে নর্মালি। সো মানে 14 থেকে 16,000 16,500 পাউন্ডের মধ্যেই আপনি মোটামুটি সবগুলো কোর্সই পেয়ে যাচ্ছেন। তো সেটা 50% দিয়ে যাচ্ছেন, এবং রিমেনিং 50% যেটা নিয়ে আমি ভাইয়াকে কোশ্চেন করে যাচ্ছিলাম যে রিমেনিং 50% সে ভাইয়া বললোই তো 3টা থেকে 4টা ইনস্টলমেন্ট দিতে পারছেন। সো মোটামুটি কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল। এবং আরেকটা কথা কিন্তু ভাই আমাকে আজকে একটা জিনিস আমি ভাইয়ের কাছ থেকে শিখলাম, যে স্টুডেন্ট অনেক সময় বলে যে ভাই আমি লন্ডনের মধ্যে থাকবো না, লন্ডনের মধ্যে থাকতে যাচ্ছি, আমি সব ইউনিভার্সিটি আসলে লন্ডনের মধ্যে সুযোগ সুবিধা বেশি, জব অপরচুনিটিস বেশি, বাট আলটিমেটলি কিন্তু লন্ডনে কিন্তু আপনার লিভিং কস্টটা কিন্তু তুলনামূলক অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি একটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যান এবং লিভিং কস্ট যদি সেখানে কম হয়, বাট ভাইয়া কিন্তু বললো যে অনেক ধরনের জব অপরচুনিটিস রয়েছে, অন ক্যাম্পাস জব রয়েছে, অফ ক্যাম্পাস স্টুডেন্টের বিভিন্ন ধরনের পার্ট টাইম জবের সুযোগ রয়েছে, এবং বাংলাদেশে কিন্তু আপনি 50% দিয়েই যাচ্ছেন। সো আলটিমেটলি কিন্তু একটা মাস্টার্সের স্টুডেন্টের জন্য অত বেশি প্রেশার থাকে না, তাকে সবসময় কাজ করতে হবে। এবং অবশ্যই একটা জিনিস, যে আপনি এত টাকা খরচ করে যাচ্ছেন, শুধু যে আপনি যদি ইনকামই করেন, আলটিমেটলি সেখান থেকে যদি আপনার পড়াশোনাটা যদি মেইন ফোকাস না হয়, আলটিমেটলি এতগুলি টাকাতে ইনভেস্ট করার পর আলটিমেটলি আপনি রিটার্নটা কিন্তু খুব একটা ভালো পাচ্ছেন না। সো অবশ্যই এই জিনিসগুলি কনসিডার করেই আপনার ইউনিভার্সিটি কোর্স মতে আমার মনে হয় যে আপনার একটা গুড চয়েস লিস্ট যখন আপনার রেস্টুরেন্ট যখন করে, তখন আমার মনে হয় যে চয়েস লিস্টের আপার এন্ডে ইউনিভার্সিটি কোর্স মত রাখা উচিত। ভাই আমি একটু অ্যাড করছি ভাইয়ের সাথে। এখানে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছি, সেক্ষেত্রে দেখেন যে আমরা যেহেতু পার্ট টাইম জব অপরচুনিটি আছে, আমি সবাইকে বলবো পার্ট টাইম জব অপরচুনিটি আগে হচ্ছে ওই যে বললাম ইউনিভার্সিটির ফ্যাসিলিটিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন, পাশাপাশি পার্ট টাইম কাজ করেন। পার্ট টাইম কাজ করে আপনি যদি প্রাইভেট অ্যাকোমোডেশনে থাকেন, ইউনিভার্সিটি পোস্টমাউথে পড়লে আপনার বা পোস্টমাউথ এরিয়াতে আপনি 100% আপনার লিভিং কস্ট কাভার করার পরে আপনার ভালো একটা 300 400 500 পাউন্ডের মতো সেভ করা সম্ভব। ডিপেন্ডস অন আপনি কতটা হার্ড ওয়ার্কার বা আপনি এটা। পাশাপাশি হচ্ছে আপনারা সবাই জানেন যে ইউকেতে হলিডেগুলোতে আমরা ফুল টাইম কাজ করতে পারি। সামার ভ্যাকেশন থাকে 3 মাসের, 3 মাসে আপনি সামার ভ্যাকেশনে ফুল টাইম কাজ করতে পারছেন। সো ফুল টাইম কাজ করলে তখন কিন্তু আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারছেন। পাশাপাশি হচ্ছে পড়াশোনা শেষে যেহেতু আপনাকে গভর্নমেন্ট থেকে গ্র্যাজুয়েট রোড ওয়াইজ আজকে পর্যন্ত এটা হচ্ছে 24 মান্থ, 2 বছরের অপরচুনিটি দিচ্ছে। এই 2 বছর যদি আপনি ফুল টাইম কাজ করেন, আপনি ইউকেতে থাকবেন না,
সে ফর এক্সাম্পল আপনি যেই 15,000 16,000 বা 14,000 ইনভেস্ট করবেন, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি ইনশাল্লাহ আপনি তার চাইতে 3 গুণ 4 গুণ আপনি রিটার্ন নিয়ে আপনি চলে আসতে পারবেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, বাই দিস টাইম অল ডিপেন্ডস অন ইউর প্ল্যানিং অ্যান্ড ইউর হার্ড ওয়ার্কিং। এক্স্যাক্টলি। ভাইয়া যে কথাটা বললো, আমি একটু আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝি। সাপোজ একটা স্টুডেন্ট বুঝলাম তার শপিং টপিং, এয়ার টিকিট সব কিছু মিলে 20 থেকে 22 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। আপনি আজকে 2025-এ এসে এই 22 লাখ টাকা আপনি এফডিআর করে রেখে দেন, আপনি 5 বছর 7 বছর পরেই সেই 22 লাখ টাকাটা যদি ডাবল হয় তাহলে 44 লাখ টাকা হচ্ছে। বাট আপনি এই 22 লাখ টাকা যদি আজকে ইউনিভার্সিটি অফ পোস্টমার্কের জন্য যদি আপনি ইনভেস্ট করেন, আপনার একটা ইউকে গ্র্যাজুয়েশন হচ্ছে, ইউকে ডিগ্রি পাচ্ছেন, আপনার ইউকেতে যদি 3 বছর 2 বছর যদি পিএসডব্লিউ থাকে, সেক্ষেত্রে আপনি অলমোস্ট প্রায় 3.5 বছর ইউকেতে থাকার একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। আপনি পিএসডব্লিউর সময় আপনি ফুল টাইম জব করতে পারছেন, ফুল টাইম জব করে আপনি একটা ইউকেতে জব করার একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন 2 বছরের। পাশাপাশি এই জবের টাকাটা যদি আপনি নষ্ট না করে, যদি আপনি যদি 2 বছর পর যদি বাংলাদেশে চলেও আসেন, আপনি দেখেন যে আপনি যেই টাকাটা ইন্টারেস্ট পেতেন এফডিআর রেখে, তার থেকে কি আপনি বেশি টাকা ইনভেস্ট পাচ্ছেন নাকি, বেশি টাকা আর্ন করতে পারছেন নাকি? না হলেও আপনি যেটা বললো যে ভাই 2 থেকে 3 গুণ, আমি বলবো যে এটা আসলে যদি আপনি আপনার স্কিল, আপনার নলেজ, পাশাপাশি যদি আপনার ফাইন্যান্সটাকে যদি আপনার আর্নিং হিসেবে দেখেন, সেক্ষেত্রে সেটা কিন্তু অনেক গুণ হিসেবে আপনি কিন্তু আর্ন করতে পারতেছেন। আসলে এটা অনেক বড়টা ইনভেস্টমেন্ট। পাশাপাশি কিন্তু সুযোগ রয়েছে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে সেই দেশে সেটেলমেন্ট হওয়ার। তো ভাইয়া, এখন ইউনিভার্সিটি পোস্টমার্কেট আসলে এন্ট্রি রিকোয়ারমেন্টটা কী হয়ে থাকে? ওকে, থ্যাংক ইউ। ইটস ট্রু, এটা আমরা অনেক কথা বলেছি, তো আমাদের আগে তো ভর্তির যোগ্যতা বিষয়গুলো একটু জানা জি। উচিত। সো ইউনিভার্সিটি কোর্সগুলোতে আমরা বেশ কয়েক টাইম বলেছি, প্রায় 450 মতো কোর্স আমরা অফার করে থাকি। আমাদের সবচেয়ে বড় ইনটেক হচ্ছে সেপ্টেম্বর, পাশাপাশি আমাদের জানুয়ারি এবং মে সেশন আমরা ওপেন করেছি। আমাদের 2টা ক্যাম্পাসই, মেইন ক্যাম্পাস পোর্টসমাউথ এবং হচ্ছে লন্ডনে। এখন আমাদের এখানে মিনিমাম রিকোয়ারমেন্টের জন্য আমরা ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদের আমরা ব্যাচেলর এবং হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে হয়ে থাকে। সো মাস্টার্সের প্রোগ্রামেরটা আমি একটু শেয়ার করছি। এটা হচ্ছে আমরা আউট অফ 4 স্কেলে 2.75 যদি কোনো স্টুডেন্টস পেয়ে থাকে, আমরা তাদেরকে হচ্ছে ইউনিভার্সিটিতে একাডেমিক হি অর শি ইজ এলিজিবল টু অ্যাপ্লাই যে কোনো ইউনিভার্সিটি? যে কোনো ইউনিভার্সিটি। বাট কিছু বিশ্ববিদ্যালয়, যেমন আমি শুরুতে বলেছিলাম, আমরা শুধুমাত্র স্টুডেন্ট রিক্রুটমেন্ট নিয়ে না, আমরা বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কোলাবোরেশন আছে, রিসার্চ কোলাবোরেশন বা পার্টনারশিপ আছে। সো এক্ষেত্রে কিছু বিশ্ববিদ্যালয় আছে এক্সেপশনাল, যাদের 2.30তেও বা নিয়ার অ্যাবাউট সিজিপিএ হলো দে ক্যান অ্যাপ্লাই, লাইক নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আর ইস্ট ওয়েস্ট, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি চিটাগং, সো AIUB যেটা। সো আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এন্ট্রি রিকোয়ারমেন্টে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে। সো এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো আপনারা ট্রিপলয়ের সাথে কন্ট্যাক্ট করেন। তারা দে হ্যাভ এ এক্সপার্ট টিম এবং তারা আপনাকে গাইড করবে যে আপনার এলিজিবিলিটি এই বিষয়টাতে। সেকেন্ডলি হচ্ছে আমাদের ব্যাচেলর প্রোগ্রামে যদি ইউজিতে যদি আপনার আন্ডারগ্রেডে অ্যাপ্লাই করতে চায়, তাহলে 4.50 ইন্টারমিডিয়েট লেভেলে প্রয়োজন হয়। সো এক্ষেত্রে 4.50 অর অ্যাবভ যদি সিজিপিএ থাকে। আরেকটা হচ্ছে যদি কেউ সায়েন্স রিলেটেড লাইক ডেন্টাল হাইজিন বা এই ধরনের হেলথ সায়েন্স রিলেটেড কোর্সে যেতে হয়, তাহলে সায়েন্সের কোর্সগুলোতে মিনিমাম 80% মার্ক, অর্থাৎ আমরা জিপিএ 5 বা A+ মার্ক প্রয়োজন হয়, ঠিক আছে এটাতে। আর পাশাপাশি হচ্ছে আমরা কিছু ক্ষেত্রে আরও কিছু ফ্লেক্সিবিলিটি, বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে থাকি, লাইক সামহাউ অ্যাক্সিডেন্টলি আপনার 2.75 এর জায়গায় 7072 চলে আসছে। ইন দ্য মিন টাইম ইউ হ্যাভ এ গুড প্রফেশনাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সো আমরা স্টিল আপনাকে অ্যালাউ করবো কনসিডারিং ইউর প্রফেশনাল এক্সপিরিয়েন্সকে মিলিয়ে, ঠিক আছে সেটাতে। বাট মেইনলি আমরা বেস হিসেবে 2.75 অ্যান্ড 4.50 ফর ইউজি লেভেল, এটা হচ্ছে আমাদের এন্ট্রি রিকোয়ারমেন্টে। পাশাপাশি ইংরেজির রিকোয়ারমেন্ট যেটা আপনারা জানেন, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের উই আর নট ফার্স্ট স্পিকার অ্যাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমাদের ভাষাগত একটা দক্ষতার বা এই বিষয়ে প্রয়োজন হয়। সো এক্ষেত্রে আমরা IELTS নিচ্ছি, পিটি নিচ্ছি, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, অথবা ডিউলঙ্গো নিচ্ছি, এবং ডিউলঙ্গোর ক্ষেত্রে আমরা ক্ষেত্র বিশেষ বা স্টক থাকার সাপেক্ষে আমরা ফ্রি ডিউলঙ্গো ভাউচারও দিতে পারি, প্রোভাইড করে থাকি স্টুডেন্টসদেরকে যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপরে। এবং এটা ছাড়াও ইংরেজি প্রধান দেশগুলোতে অ্যাপ্লাই হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, USA, বা আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করেছেন, আমরা 5 বছরের মধ্যে হইলে আমরা আপনাকে অ্যালাউ করব। বাংলাদেশের মধ্যে সেম থিং, 12টা বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনি যদি ইংরেজি মাধ্যমে আপনার অর্থাৎ মিডিয়াম ইনস্ট্রাকশন ওয়াজ ইংলিশ এই লেটারটা সাবমিট করে থাকেন, আমাদের সিলেক্টেড 12টা বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে 9টা হচ্ছে ঢাকায়, 3টা চিটাগাং সিটিতে,
তাহলে আমরা MOI বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ এই লেটার দিয়ে আমরা আপনার ইংলিশ কন্ডিশন রিমুভ করতে পারবো ফর মাস্টার্স প্রোগ্রাম। এছাড়াও আমরা ইন্ডিয়ার 5টা রাজ্য আছে, হ্যাঁ, দিল্লি, কর্ণাটকা, মহারাষ্ট্র এবং ওয়েস্ট বেঙ্গল, এইরকম 5টা রাজ্যের, ঠিক আছে, আমরা MOIটা আমরা অ্যাকসেপ্ট করছি। আপনাকে অবশ্যই 2026 সালে অ্যাপ্লিকান্ট হলে 2021 সাল থেকে অনওয়ার্ডে আপনার গ্র্যাজুয়েশনটা হলেই হবে। সেম থিং মালয়েশিয়ার ক্ষেত্রে আপনি সেটাতে প্রোগ্রেস করতে পারছেন। আরেকটা হচ্ছে যে আপনি ইংলিশ টেস্ট যেটাই দেন না কেন, আমাদের অ্যাসেসমেন্ট একটা টেস্ট হয়ে থাকে যেটা আমরা ক্যাশ শিল্ডের মাধ্যমে হয়ে থাকে। সো ওখানে আপনাকে জাস্ট ইউ হ্যাভ টু প্রুভ ইউ আর গুড ইন ইংলিশ, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি আদারওয়াইজ ওখানে পড়াশোনা করবেন, আপনি কাজ করবেন বা চলার পথে বলার পথে সব জায়গাতে আপনার ইংলিশ প্রয়োজন। সো আপনার ইংরেজির ভাষাগত দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার আপনাদেরকে বলবো, ইভেন আপনি যে কোনো টেস্ট বা মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশন করেন না কেন, ইভেন MOI হোক বা যেটাই হোক, ডেফিনেটলি ইংলিশের কমিউনিকেশন লেভেলটা বা কম্পিটেন্সি লেভেলটা আপনাকে অবশ্যই একটু হাই করা দরকার। এখানে শুধু ইউনিভার্সিটির ইস্যু না, ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট টেস্ট না, দের আর সাম আদার পার্ট লাইক UKVI থেকে আপনার হোম অফিস থেকে আপনাকে ইন্টারভিউ কল করতে পারে। ইউ নিড টু এক্সপ্লেন অল দিস প্ল্যানিং অ্যান্ড আপনার যে স্টাডি অ্যাব্রোডের, ওখানে কেন আপনি ইউকেতে পড়বেন বা এই বিষয়ে পড়বেন বা অন্য বিশ্ববিদ্যালয় বা কম্প্যারিজনগুলা বা অ্যাসোসিয়েট কস্ট, অ্যাকোমোডেশন বা ক্যারিয়ার প্ল্যানিং, এভরিথিং। সো অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে অবশ্যই এগুলো স্টাডি করতে হবে। সো এক্ষেত্রেও কিন্তু ভাষাগত বিষয়টা একটা ফ্যাক্ট। ইংলিশে আপনাকে যখন কোয়েশ্চেন করা হবে, ইফ ইউ আর আনএবল টু ক্যাচ আপ, এবং আপনি তখন ক্যাচ করতে না পারলে কিন্তু আপনি সেটাকে আনসারও দিতে পারছেন না সঠিক বিষয়টায়। তো এই জন্য আপনার ভাষাগত দক্ষতা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে আপনার যতটুকু পারেন ইংলিশে, এক্ষেত্রে লাইক আপনার হয়তো MOI ওকে, আপনি ইংলিশে অন্তত ট্রেনিংটা নেন আইএলসের, অথবা অন্যান্য যে টেস্টগুলোর আপনি এটাকে এনিওয়ে ইদার ওয়ে আপনি আপনার ভাষাগত দক্ষতাটা বাড়ানোর চেষ্টা করেন। তাহলে আপনি নট অনলি পোর্টসমাউথ, নট অনলি ইউকে, পৃথিবীর কোথাও আপনি আটকা পড়বেন না। এক্স্যাক্টলি। ভাই সেক্ষেত্রে ভাই যদি কোনো স্টুডেন্ট যদি ভাই ব্যাচেলারে হয়তো বা সে ভাই 2022-এ এসে HEC দিয়েছে এবং অন্য কোথাও হয়তো বা সে এনরোল রয়েছে বা একটু গ্যাপ হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে কি ব্যাচেলার সে কি ডিরেক্টলি জয়েন করতে পারবে? ওকে, এটা খুবই চমৎকার একটি বিষয় যে ইউনিভার্সিটি পোর্টসমাউথে আপনার এক্ষেত্রে কী সুবিধা আছে। সো আমরা সাধারণত ব্যাচেলর যে বললাম 4.50 মিনিমাম HEC-তে আপনার প্রয়োজন হয়। এখন আপনি জাস্ট রিসেন্টলি আপনি ইন্টারমিডিয়েট করেছেন, দ্যাটস ওকে, বাট আপনি হয়তো 22-এ বা 21-এ করেছেন এবং ইন দ্য মিনটাইম আপনি স্টাডিতে আছেন। এক্ষেত্রে ইউনিভার্সিটি পোর্টসমাউথের প্রায় নিয়ার অ্যাবাউট 30 টপ আপ প্রোগ্রাম আছে। স্টুডেন্ট যদি সেক্ষেত্রে অন দ্য বেসিস অফ হিজ অর হার লাস্ট পারফরমেন্স কতটুকু ক্রেডিট আওয়ার করেছে, অ্যাজ লাইক ক্রেডিট ট্রান্সফারের মতো করে সে যেতে পারে, ঠিক আছে। লাইক একটা স্টুডেন্ট 23-এ পাস করেছে, উইল অ্যাকসেপ্ট ফর ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি ইয়ার 1-এর জন্য। স্টুডেন্ট হচ্ছে প্রায় মনে করেন যে 120 ক্রেডিটের মধ্যে 60% বা 60 ক্রেডিট 70 ক্রেডিট কমপ্লিট করেছেন ক্রেডিট আওয়ার বাংলাদেশে কোনো অ্যাপ্রুভ বিশ্ববিদ্যালয় থেকে। সেক্ষেত্রে সে কিন্তু আমাদের এখানে হাই চান্স আছে সেকেন্ড ইয়ারে জয়েন হওয়ার। আচ্ছা, হ্যাঁ, এক্ষেত্রে যদি স্টুডেন্ট 90% অথবা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে আর 85% 80% ডান, তাহলে আমরা তাকে টপ আপ কোর্সে দেবো। সো কোর্সটা সেম ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং হচ্ছে এটা ক্রেডিট ট্রান্সফারের মতো হতে হয়। সো আমাদের জানুয়ারি সেশন সাধারণত অল টপ আপ প্রোগ্রামগুলো সাধারণত সেপ্টেম্বর সেশনে থাকে, যে বিজনেস, অ্যাকাউন্টিং, HR, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স সব ব্যাকগ্রাউন্ডেরই আছে। সো আপনি যদি যে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চান, সেপ্টেম্বর উইল বি দ্য বেস্ট অপশন। জানুয়ারি সেশনে আমাদের অল্প কিছু টপ আপ প্রোগ্রাম আছে, এর মধ্যে লন্ডন ক্যাম্পাসে বিজনেস এবং কম্পিউটার সায়েন্সের আছে, এবং পোর্টসমাউথ ক্যাম্পাসে আপনি কম্পিউটার সায়েন্স পাচ্ছেন, মেকানিক্যাল থেকে পাচ্ছেন, সিভিল থেকে পাচ্ছেন, ইলেকট্রিক্যাল, পাওয়ার সিস্টেম, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো পাচ্ছেন। বিজনেসটা আপনি এখানে জানুয়ারিতে পাচ্ছেন না। সো এটা অবশ্যই অনেক বড় একটা অপরচুনিটি। যারা ব্যাচেলরের রানিং স্টুডেন্ট আছে, সে হয়তো বা থার্ড ইয়ারে কমপ্লিট করেছে, এখন সে ফার্দার স্টাডিতে অর্থাৎ স্টার্ট করলো বাংলাদেশে ইউকে ডিগ্রিধারী বা ইউনিভার্সিটির পোর্টসমাউথের মতো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলো, ডিগ্রি সার্টিফিকেটটা পেলো। সো এটা অনেক বড় একটা অপশন এটাতে। এক্স্যাক্টলি। এটা কিন্তু আসলে আলটিমেটলি কিন্তু একটা স্টুডেন্ট ইউকে থেকে ফুল গ্র্যাজুয়েশন করার পর যে সুযোগ সুবিধা পায়, আর একটা স্টুডেন্ট যে টপ আপ প্রোগ্রামে যায় সেও কিন্তু সেই সিমিলার সুযোগ সুবিধাই কিন্তু পাচ্ছে। মাঝখান থেকে আপনার বেশ খানিকটা কস্টিং কিন্তু কমে যাচ্ছে, যেহেতু আপনার এখান থেকে অনেকগুলি ক্রেডিট বাংলাদেশ থেকে আপনি কমপ্লিট করতে যাচ্ছেন। তো ভাইয়া সেক্ষেত্রে ভাই আমরা যদি বলি যে
পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলো, অফার লেটারও পেলো ভাই। যেহেতু নুরুজ্জামান ভাই রয়েছে, খুবই প্রম্পট সার্ভিস দেয় আমাদেরকে, এবং নট অনলি আমাদেরকে, সব স্টুডেন্টদেরকে ভাই আসলে যতটুকু সম্ভব কুইক সময়ের মধ্যে অফার লেটার ইস্যু করা, ক্যাশ লেটার ইস্যু করা, সব কিছুর ব্যাপারে ভাই কিন্তু খুব দারুণ সাপোর্ট দিয়ে আসছে। তো ভাই সেক্ষেত্রে আসলে অনেকেরই একটা জিনিস নিয়ে একটু চিন্তা করে যে ভাই প্রিকাস্ট ইন্টারভিউটা ভাই আসলে আপনাদের একটু টাফ হয়, অনেক সময় ফার্স্ট টাইমে পাস করা যায় না। তো সেই ক্ষেত্রে ভাই আসলে স্টুডেন্টদেরকে প্রিকাস্ট ইন্টারভিউতে পাস করার জন্য ভাই আসলে কি ধরনের টিপস বা ট্রিক্স বা আপনার সাজেশন কি থাকতে পারে? ইন্টারভিউটা আসলে এটা কমপ্লেক্স, এটা আমি অলরেডি একটা বলেছি যে এটা একটা অ্যাসেসমেন্ট প্রসেস। আপনি যেই ইংরেজি মাধ্যমেই টেস্টটা দেন না কেন, অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিতেই হবে, এবং এটা দেওয়াটা আপনার জন্যই ভালো। হুম হুম ইউ আর প্রুভিং ইউর সেলফ দ্যাট ইউ আর কোয়ালিফাইড স্টুডেন্টস। হুম ঠিক আছে, এক্ষেত্রে কোনো মানে আমি এক্ষেত্রে ছোট্ট একটা এক্সাম্পল বলি, আমি যদিও এটা শেয়ার করেছি। সে ফর এক্সাম্পল, আমরা কক্সবাজার যাব, হুম তাহলে আমাদের একটা প্ল্যানিং হওয়া, আমরা কবে যাব, কিভাবে যাব, হ্যাঁ কোথায় থাকবো, কোন কোন স্পটে যাব, কি কি খাবো, বা হুম কি কি কার্যক্রমগুলো করব, সব কিছুকে মিলিয়ে, এবং ফাইনালি বাজেট, হুম হাউ মাচ উড বি দ্য বাজেট ইচ পারসন। হ্যাঁ, হুম সো সেম থিং, আপনি ইউকেতে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বিদেশে পড়তে যাবেন, আপনাকে কিন্তু এই স্টাডিগুলো করতেই হবে। এক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি স্টুডেন্ট হিসেবে, আমরা অনেক সময় খুবই হ্যাপি হই এবং রিলাই করে থাকি ফুললি যে আমার এজেন্ট বা আমার কাউন্সিলর আমাকে একটা শিট দিয়েছে, আমি আমাকে এবার আর কে পাঠায়, আর আর কোনো ওয়ে নেই। এইটা করার চাইতে আপনি যদি নিজে নিজে সেলফ স্টাডি করেন, ইয়েস, তারা আপনাকে কিছু কোয়েশ্চেন প্যাটার্ন বা সাজেশন বা গাইডলাইন দিল, জাস্ট এটাকে ফলো করেন। আপনি এটা ইউনিভার্সিটির আমাদের যে কোয়েশ্চেনগুলো আমরা ক্যাশিয়ালে ইন্টারভিউটা আসলে কোয়েশ্চেনটা খুবই সহজ। খুবই সহজ। যদি আপনি প্রশ্নটা পড়েন তাহলে আপনি আনসার দিতে পারবেন। ইটস এন 1 মিনিট আনসার। এখন প্রবলেম হচ্ছে যে আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, অনেক সময় আমাদের থ্রোট থেকে কথাটা বের হয় না, বিকজ অফ আমি প্র্যাকটিস করি নাই, অথবা কমন কিছু কোয়েশ্চেন ছিল, যখনই আনকমন হয়ে যায়, তাহলে একটা কোয়েশ্চেন যদি আমি করা হয়, কথা বলছি বলছি হঠাৎ করে যদি বলা হয় যে হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, হুম এটা কিন্তু হঠাৎ করে শুনলে একজন স্টুডেন্ট হিসেবে আমি ভেবাচাকা হয়ে যাচ্ছি, কিন্তু আসলে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট কোনো কিছু না। হুম অথবা জিজ্ঞেস করে হলো যে হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রামা বা ফিল্ম বা কোনো, হুম আপনি যে কোনো একটাকে আপনি তো বলতেই পারছেন এক্ষেত্রে। সো বিষয়টা হচ্ছে আপনাকে একটু স্টাডি, এবং হচ্ছে এটা ইউকেতে কেন পড়বেন, আপনি এটার জন্য যদি আপনি একটু গুগল করেন, দেখেন হাজার হাজার পয়েন্ট চলে আসবে, ওখান থেকে আপনি বেস্ট কিছু পয়েন্টকে পিক করেন, বিকজ আনসারটা আপনাকে 1 মিনিটে এক্সপ্লেন করতে হবে। হুম আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, হাউ মাচ ইজ ইউর টোটাল ফিজ আফটার স্কলারশিপ, হু উইল পে দিস, যিনি পে করবেন ওনার সোর্স অফ ইনকাম কি, এই জিনিসটাকে আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার ইনফরমেশন রাখতে হবে। আপনার অ্যাকোমোডেশন প্ল্যানিংটা কী, ক্যারিয়ার প্ল্যানিংটা কী, দেন আপনি ইউকের কালচারগুলোকে কীভাবে দেখছেন, বা সেটাকে, যেহেতু আপনি ইউকেতে পড়বেন আপনাকে এই জিনিসগুলো জানা উচিত। সো এই ধরনের স্টাডিগুলো যদি করেন, এবং একটা কনফিডেন্ট, তো এর জন্য কনফিডেন্ট গ্রো আপ করতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবেন, বিশেষ করে আমরা ব্যাচেলর বা মাস্টার্স যাই, আমাদের ব্রেন ওয়েল ম্যাচিউর মোটামুটি। সো আমরা যদি একটু স্ক্রোল করি অনলাইনে, অ্যাজ লাইক সোশ্যাল মিডিয়ার মতো, আমাদের ব্রেন এটা ইয়ে হয়ে যাবে, সেট হয়ে যাবে, তখন আপনি নিজে থেকেই আনসার দেওয়া, এবং ভেরি ন্যাচারালি আপনি কথা বলেন, স্টুডেন্টস কেউ ফেল ইয়ে না, আমরা কেউ কখনো চাই না যে কোনো স্টুডেন্ট নেগেটিভ হোক, বাট যখন আমরা দেখি যে কিছু স্টুডেন্ট, আনফর্চুনেটলি উই হ্যাভ টু সে নো, বিকজ ইউ আর গোয়িং টু স্টাডি, এমন একটা কান্ট্রিতে যেতে চাচ্ছেন পড়াশোনার জন্য, সেক্ষেত্রে আপনাকে ইংরেজির ভাষা দক্ষতাটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টেপে আপনার জন্য। সো ক্রেডিবিলিটি ইন্টারভিউ বা কমপ্লেক্স ক্রেডিবিলিটি ইন্টারভিউ বা প্রিকাস ইন্টারভিউ, যে নামই বলি, আসলে এটা সহজ, জাস্ট যেটা দরকার কনফিডেন্ট এবং সেলফ স্টাডি। গাইডলাইন নেন আপনি আপনার কাউন্সিলর বা এজেন্ট থেকে, বাট ডো নট মেমোরাইজ দি আনসার। আপনি মেমোরাইজ করতে যাবেন, আপনার আনসারগুলো সব কিছু এলোমেলো হয়ে যাবে, বিকজ ইন্টারভিউ শব্দটা যখন, ইভেন আপনি যদি আমাকে বলেন যে টুমোরো ইউ হ্যাভ এন ইন্টারভিউ, আমারও কিন্তু একটা বুক দরফরানি, হ্যাঁ, হার্টবিট বেড়ে যাবে। সো আমরা যখন প্র্যাকটিস করব, এটা খুবই সহজ হবে, এটা এটা কোনো ডিফিকাল্ট কোনো কিছু না, রিয়েলি ইটস ভেরি ইজি। আপনি শুধু প্রশ্নটা পড়বেন, আর তারপরে আর আগে হচ্ছে জাস্ট আপনার কনফিডেন্ট লেভেলটা গ্রো আপ করেন। ভাই আপনি জেনে খুশি হবেন যে ভাই আমাদের যে স্টুডেন্টগুলি যারা ট্রিপলের মাধ্যমে প্রসেসিং করে, তারা যখন ডে ওয়ানে আমাদের সাথে এনরোল হয় এবং ফাইনালি গিয়ে যখন ইউকিউবে ইন্টারভিউ দেয়, এর মধ্যে কিন্তু এক একটা স্টুডেন্ট কিন্তু তার টোটাল ইন্টারেক্টিভ ক্লাস থেকে শুরু করে মক ক্লাস সব কিছু মিলে থেকে 30টা থেকে 45টা ক্লাস পর্যন্ত সে পায়।
তো 45টা ক্লাস যখন সে একটা কাউন্সিলরের সাথে সে মক টেস্ট দেয়, তখন আসলে একটা স্টুডেন্টের মধ্যে নার্ভাসনেস তো থাকে না। তো এই জন্য আসলে আমাদের ভিসা রেশিওটা এতটা ভালো যে আসলে আমাদের আহ, এবং এইবার এই ইনটেকে আমাদের জন্য পোর্টসমাউথ কিন্তু একটা খুব ভালো একটা পোর্টসমাউথে যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু খুব একটা আমাদের কোন স্টুডেন্টেরই এখন পর্যন্ত ইউকিউএ ইন্টারভিউ হয়নি। সো আলটিমেটলি এটা অনেক আমরা একটা বেনিফিটেড ছিলাম যে যেহেতু এই কারণটাই যে আসলে আমার পার্সোনালি ধারণা যে আসলে যখন এটা একটা ইউনিভার্সিটির ইন্টারনাল যখন রিক্রুটমেন্টটা আসলে অনেক বেশি হার্ড না, তারা যখন একটা কমপ্লেন্স মেনটেন করে তাদের স্টুডেন্টদেরকে কাজ লেটার ইস্যু করছে, তখন আসলে ইউকেভিআই থেকেও একটা রিলায়েবল একটা জিনিস চলে আসে যে হ্যাঁ এই ইউনিভার্সিটিটা আমাদের কমপ্লেন্স মেনটেন করে আসছে, ওদেরকে আমরা ইউকেভিআই ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট না করে ডিরেক্টলি ভিসা দিয়ে দিচ্ছে। তো অনেকটা হয়তো এরকমও হতে পারে আমার মনে হয়। এটা হতে পারে, আমি হয়তো বা এবার ফুললি জানা, এটা ইউকিউবের একান্তই ইউকিউবের ইস্যু। বাট আলহামদুলিল্লাহ ইয়েস, উই গট সাম গুড সাপোর্ট অ্যান্ড গুড এবং কুইক রেসপন্স ইউনিভার্সিটি ভিজিট যারা এবার জয়েন হচ্ছে, বিশেষ করে সেপ্টেম্বর 25-এ। অতীতেও আমরা পেয়েছি এরকমই, এবং স্টুডেন্টস যারা ইভেন ইন্টারভিউ ফেস হয়েছে দে গট দি ভিসা ডিসিশন পজিটিভ। এটা ফুললি ডিপেন্ডস করে। এবং ভাইয়া যেটা বলো যে নাম্বার অফ কোর্সেস বা ক্লাস বা মক টেস্ট আছে, এটা খুবই ভালো একটা। এই জন্য আমরা একজন অ্যাসপিরেন্ট হিসেবে, একজন স্টুডেন্ট হিসেবে আপনাকে একজন ভালো কনসালটেন্টকে খুঁজে বের করে এবং তার সার্ভিসটা নেওয়াটা উচিত। তাহলে কারণ ভালো কনসালটেন্ট আপনাকে ভালোভাবে গাইড, এখানে আমরা কনসালটেন্টের কাছে যাচ্ছি কেন, বিকজ অফ গাইডলাইনটা নেওয়ার জন্য। আমরা ন্যাচারালি কিছু কাজ করতে পারি, বাট যেহেতু ওনারা প্রতিটা সময় এই সেক্টরে কাজ করছেন এবং এই স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং ইমিগ্রেশন ইস্যু নিয়ে কাজ করছেন, সো ওনারা আপনাদেরকে প্রপার গাইডলাইনটা দিতে পারবেন। সো এই গাইডলাইনটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইন দ্যাট কেস প্লিজ কন্ট্যাক্ট উইথ দেম টু টেক দি বেস্ট গাইডেন্স। ভাইয়া এখন ভাইয়া যে জানুয়ারি থেকে তো অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং অফার লেটার আমরা অলরেডি পেয়ে গিয়েছি। সো এইটা জানুয়ারি থেকে যারা অ্যাপ্লাই করবে, তো তাদের জন্য আসলে ভাই আপনার লাস্ট কবে পর্যন্ত ভাই আপনারা অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে? ওকে, এটা সবসময় সবাই কোয়েশ্চেন করে যে ডেডলাইন কখন। আমি বলবো, আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যখন প্রিপারেশন বা ডিসিশন মেক করেছি যে আই উইল অ্যাপ্লাই, ডেডলাইন ইজ টুডে আপনার জন্য। বিকজ আপনার একটা অ্যাপ্লিকেশন প্রসেসে 2 থেকে 3 মাসের কাজের বিষয়, একটা সময়ের বিষয়। এখানে একটা সময়ের লাইক আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি হওয়া, ম্যাচিউরিটির বিষয় আছে, আপনার প্রিপারেশন, আপনার অন্য সব কিছুরই একটা বিষয় থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে ভিসা অন টাইমে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করাবে। এখন আপনি যদি লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করেন, লাস্ট ডেডলাইনের মুহূর্তে এসে, অনেক সময় হয়ে যায় যে স্টুডেন্ট সমস্ত ক্যাশ লেটার পেয়েছে কিন্তু ভিসা ডিসিশন টাইমলি পায় নাই, ক্লাসে জয়েন হতে পারে নাই, তাকে ভিসা অ্যাপ্লিকেশন উইথড্র করে ফেলতে হয়েছে অথবা অন্য কিছু। সো এই যে প্রিপারেশন নিলাম, সব কিছু করলাম, কিন্তু বিকজ অফ টাইমিং মেনটেন না করার কারণে আমি এই ইনটেকটা লস হচ্ছে। এবং শুধু ইনটেক লস হচ্ছে না, আমার সমস্ত প্ল্যান, টাইম, ফাইন্যান্সিয়ালি লুজার, সব কিছুই আমার লুজিং হচ্ছে। এটা না হওয়ার কাছে আপনি পর্যাপ্ত সময় হাতে, ফর এক্সাম্পল ফর জানুয়ারি, maybe we will close all the activities including all the deadlines by October. So if it is October, আপনাকে আমি বলবো যে এই অগাস্ট সেপ্টেম্বর এই 2 মাসের মধ্যে সব কিছু কাজ করে ফেলাটাই বেস্ট হবে। বিকজ আমরা 6 মান্থ আগে থেকে আমরা ক্যাশ লেটার ইস্যু করা শুরু করে দিই। আপনি যদি আগে সব কিছু কাজ শেষ করে ফেলেন, আপনাকে আর লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করতে হবে না। আরেকটা হচ্ছে লাস্ট মোমেন্টে রাফলি যদি আমরা একটু চিন্তা করি, শুধু বাংলাদেশের স্টুডেন্ট, শুধু পোর্টসমাউথের স্টুডেন্টরা ভিসার জন্য অ্যাপ্লাই করছে না, সমগ্র ভিসা যাদের যে সমস্ত কান্ট্রির প্রয়োজন, হ্যাঁ, সমগ্র কান্ট্রিগুলোই কান্ট্রি স্টুডেন্টরাই বা অ্যাপ্লিক্যান্টরাই ভিসার জন্য অ্যাপ্লাই করছে। সো ইউকেবিআই এর উপরে একটা এক্সট্রা প্রেশার একটা ক্রিয়েট হয়। সো ওই টাইমে সমস্ত কিছুকে মেনটেন করে ডিসিশন মেক করে ডিসিশন পাওয়া রাইট টাইমে, এখানেও কিন্তু একটা ফ্যাক্ট। সো বুদ্ধিমানের ডিসিশন যদি আমি বলবো, এটা হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাপ্লাই। এখনই আপনি অ্যাপ্লিকেশন করেন যদি আসলে আপনার জানুয়ারির টার্গেট থাকে, তাহলে বিকজ আপনার সমস্ত কাজগুলো এই সময়ের ভিতরে আপনি ইনশাআল্লাহ মিট করে আসতে পারবেন। থ্যাংক ইউ ভাই। তো ভাই যদি শেষের দিকে যদি আমরা চলে আসছি, তো যদি ভাই এক কথা বলতে হয় ইউনিভার্সিটি পোর্টসমাউথ বাংলাদেশি স্টুডেন্টের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে ভাই আপনি কি বলবেন? ডেফিনেটলি আমি বলবো যে ইউনিভার্সিটি, আমি আমার প্রত্যেকটা ইয়েতেই বলেছি যে বিশ্ববিদ্যালয়ের সিলেকশন, আপনার কোর্স সিলেকশন, এগুলো অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেক্ষেত্রে ইউনিভার্সিটি পোর্টসমাউথটা যেহেতু লন্ডনের কাছে, ইফ ইউ থিঙ্ক ফর র্যাঙ্কিং লেভেল বা টিচিং কোয়ালিটির দিক থেকে গোল্ড রেটেড, ফিজ স্ট্রাকচারটা অ্যাভারেজ লেভেল, সব কিছুকে মিলিয়ে এবং
কান্ট্রিজ বা সাপোর্টিংগুলো কী কী পাচ্ছেন। লাইক ইন কান্ট্রিতে ভেরি বিগিনিংয়ে আপনাদের মতো এক্সপার্ট টিম বা কাউন্সিলর বা এজেন্টকে পাচ্ছে। আমরা রিজিওনাল অফিস আছে, আমরা সাপোর্ট দিচ্ছি। যখন আপনি স্টুডেন্ট হিসেবে ইউকেতে যাবেন, এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসাডর আছে, ভলান্টিয়ার আছে, গ্লোবাল টিম আছেন, প্রত্যেকেই তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। ইভেন নট অনলি দিস, দ্য পিপল আমাদের এখানে যারা বসবাস করছে পোস্টমাউথ এরিয়াতে, এবং আমাদের জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, পোস্টমাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আছে, বাংলা সোসাইটি আছে, এরকম অনেকগুলো সোসাইটি বা ক্লাব কাজ করছে, বাংলাদেশি স্টুডেন্টকে ওয়েলকাম এবং তাদেরকে গাইডলাইন প্রোভাইড করছে এটাতে। এবং বাংলাদেশে আমাদের একটা গ্লোবাল উইক হয়ে থাকে এভরি ইয়ার মার্চের দিকে, যেখানে বাংলাদেশি স্টুডেন্টরা আমাদের ট্রেডিশন বা কৃষ্টি কালচারকে তুলে ধরে ওখানে। সো এখানে আমি বলবো যে সমস্ত সাপোর্টিং বা সব কিছুই আপনি পাবেন। আমি অলরেডি বলেছি, ইউ উইল ফিল অ্যাজ লাইক হোম। আপনি কখনোই মনে হবে না যে আপনি হোমের বাইরে আছেন, ঠিক আছে? আমি অনেক দেখেছি, অনেক স্টুডেন্ট আছে আমার যারা সামহাও আমার সাথে কানেক্টেড ইন দি সোশ্যাল মিডিয়া, তারা ভিডিও বানিয়ে দিচ্ছে, সে ওখানে কিছু কৃষি ফলফল আছে, হ্যাঁ, বিভিন্ন শাকসবজি করছে বা এটা সেটা করছে। সো ওখানকার ওয়েদারটা চমৎকার। আপনি যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, হ্যাঁ, হবে পোর্টসমাউথ। নট অনলি ফর অ্যাজ আ ইউনিভার্সিটি, ওখানকার এনভায়রনমেন্ট, সারাউন্ডিংস, পিপল সাপোর্ট এবং হচ্ছে কস্ট বা আদার সার্ভাইভ করার জন্য যে বিষয়গুলো, এভরিথিং মিলিয়ে ইন ওয়ান সেন্টেন্স ইউ উইল ফিল অ্যাজ লাইক হোম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া লাস্টলি ভাইয়া কেন স্টুডেন্টরা ইউনিভার্সিটি পোস্টমাউথে ট্রিপল এর মাধ্যমে অ্যাপ্লাই করবে? ওয়াই নট ডিপ্লয়? সো আপনারা অলরেডি বসন্ত ভাই থেকে শুনেছেন যে ট্রিপ্লয় যেটা সার্ভিস দিচ্ছে, ভেরি গুড এবং ভেরি প্রফেশনাল ওয়েজ। সো ফার আমাদের সাথে যখন কাজ করছে বা আমরা যখন তাদের ফিডব্যাকগুলো পাচ্ছি, অনেক সময় অনেক স্টুডেন্ট বলে থাকে অনেক সিলি কোয়েশ্চেন যেটা আমরা কখনো ট্রিপ্লয় থেকে পাইনি। সো এখানে যারা টিম বা কাউন্সিলর টিমে আছে, এক্সপার্ট টিম, দে নোজ হাউ টু প্রসেস দি ইউকে ভিসা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন প্রসেসগুলো, দে আর এক্সপার্ট টু প্রসেস দি ইউনিভার্সিটি পোস্টমাউথের অ্যাপ্লিকেশনগুলো। হ্যাঁ, যখন আমরা ম্যানুয়ালি ইন্টারভিউ নিয়েছি তখনও তারা কাজ করছে, এটাও জানে। এখন আমরা ক্যাশলেস কীভাবে হয়, কীভাবে কাজগুলো হয়, অ্যাপ্লিকেশন থেকে স্টেপ বাই স্টেপ রেস্ট অফ দি প্রসেসেস। সো ওয়াই নট ফ্রম দেম, অ্যান্ড ইটস ফ্রি ডেফিনেটলি। এক্স্যাক্টলি। অ্যান্ড তার সাথে বড় যেটা হচ্ছে যে আপনাকে প্রপার গাইডেন্সটা পাচ্ছেন। সো ডেফিনেটলি আই উড সাজেস্ট প্লিজ টেক দেয়ার সার্ভিস, অ্যান্ড ইফ ইউ নিড এনি ফার্দার সাপোর্ট কন্ট্যাক্ট উইথ দেম, অ্যান্ড স্টিল আমরা রিজিওনাল টিম আছি আপনাদের সাথেও। থ্যাংক ইউ। থ্যাংক ভালো ইউ থাকবেন। সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। হয়তো পডকাস্টটা অনেক বেশি বড় হয়ে গেছে, বাট আসলে পডকাস্টের ভিতরে আসলে এত পরিমাণ ইনসাইটস ছিল যে যেগুলি আসলে আমার নিজেরও জানা ছিল না। যেহেতু যেমন ভাই ইউনিভার্সিটি পোস্টমাউথের সাথে লাস্ট 6 ইয়ার্স ধরে কাজ করছে, সো ভাই আসলে অনেক ডিটেলসে কথা বলেছে। একেবারে একটা স্টুডেন্ট কেন দেশে বাইরে পড়া উচিত, কেন ইউকেতে পড়া উচিত, কেন ইউনিভার্সিটি পোস্টমাউথ হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস, কীভাবে সেখানে আপনি কোর্স চয়েস করবেন, এন্ট্রি রিকোয়ারমেন্ট, কোর্সের টিউশন ফিস, প্রিকেস ইন্টারভিউ, ইউকিউবে ইন্টারভিউ। সো আসলে আমার মনে হয় না যে আমি একটা ছোটো একটা শিট করে নিয়ে আসছিলাম কি কোশ্চেন করবো। সো সেটা আসলে কোশ্চেনগুলি অনেক ছিল, বাট ভাইয়া তার অভিজ্ঞতার আলোকে আসলে এত সুন্দর করে কোশ্চেন অ্যান্সারগুলি দিয়ে দিয়েছে। তো আসলে একটা পয়েন্টও আসলে আমি যা দেখলাম, আমি লাস্টের দিকে আমি একটু রিভিশন দিচ্ছিলাম যে কোনো কোশ্চেন করা কি বাকি রয়ে গেল কিনা। আমার মনে হয় যে আমি এখানে সব কিছু কভার হয়ে আরও বেশি কিছু আমরা জানতে পেরেছি। সনুজ্জামান ভাই, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন ভাইয়া, Thank এত you. ব্যস্ততার মধ্যে ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ বসন্ত ভাই, আপনাকে এবং ট্রিপ্লয়কেও। এবং হচ্ছে আশা করি যে ইউনিভার্সিটি পোস্টমাউথ, বিশেষ করে ইউকেতে এবং পোস্টমাউথ এবং ট্রিপ্লয়ের সার্ভিস নিয়ে আপনি লুজার হবেন না, ইউ উইল বি গেইনার। বিকজ পোস্টমাউথের যে এমপ্লয়াবিলিটি রেশিও প্লাস পোস্টমাউথের নাম্বার ওয়ান স্যালারি বুস্টিং। সো কনসিডারিং, ইফ ইউ থিঙ্ক, আমি প্রত্যেককে বলবো প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। আওয়ার ওয়েবসাইট ইজ ওয়েল ইকুইপড, আপনি সমগ্র তথ্যগুলো ওখানে পেয়ে যাবেন। থ্যাংক ইউ, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।